দেখো আজকে আমাদের টপিক বাংলা প্রথম পত্র প্লাস বাংলা দ্বিতীয় পত্র দুইটাই পড়ানো হবে। তো তোমাদের পড়ানোর শুরুর দিকেই কথা শুরু হয়ে যায় যে আপু মিচিং মিচিং। এইখানে হলো গিয়ে তোমাদের কিন্তু কিছুই মিসিং না। তোমাদের বইয়ে শুভা প্লাস অভাগীর স্বর্গ দুইটা গল্পই তোমার অনেক বেশি বড়। এখন প্রত্যেকটা লাইন যদি লাইন বাই লাইন সব মানে তুলে দিতে হইতো তাইলে দেখা যেত 2 ঘন্টা কেন 5 ঘন্টার ক্লাস, মানে 1.5 ঘন্টা কেন 5 ঘন্টার ক্লাস শেষ করা সম্ভব ছিল না। এই কারণে তোমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট লাইনগুলো নিয়ে হলো গিয়ে তোমাদের স্লাইডটা করা হয়েছে। তারপরেও যদি কারো কোনো প্রবলেম থাকে, ধরো লাইন বুঝলা না, মিসিং লাইন থেকে তোমাদের কারো প্রবলেম থাকলো বা কোনো ওয়ার্ডের মিনিং বুঝলা না, পুরো আমরা সমাধান দিয়ে দিব। আর শুরুতেই তোমাদের আরেকটা প্রথম দিনই কিছু কথা বলে নেই, প্রতিদিন হয়তো এটা বলা হবে না। তোমাদের যে টপিক আজকে পড়ানো হবে, মানে ধরো নেক্সট ক্লাসে যেটা থাকবে, তোমরা সেটা আগের দিনই একবার অবশ্যই পড়ে ফেলবা, চোখ বুলায় ফেলবা। তাতে কি হবে জানো, তোমাদের ক্লাসে পড়ানোর সময় ব্যাপারগুলো তোমাদের বোঝাও সহজ হবে। আবার তোমাদের প্রবলেম কোন জায়গায় সেটা তোমরা মার্ক করতে পারবা। আর প্রবলেম মার্ক করতে পারলে তোমরা দুইটা ফল পাইলা। ফার্স্টলি তুমি পড়াটাও ভালো করে বুঝতে পারলা, আর সেকেন্ডলি হলো গিয়ে তোমার ভুল কোন জায়গায় বা তোমার সমস্যা কোনগুলো সেগুলো তুমি জিজ্ঞেস করে ক্লিয়ার হতে পারলা। সো আমি তোমাদের সবাইকে বলবো, যদি ক্লাস করতে বসো, কষ্ট করে প্লিজ টেক্সট বুকটা সাথে নিয়ে বসবা, খাতা কলম নিয়ে বসবা। এটা অবশ্যই, আমার ক্লাসে বসতে হলে টেক্সট বুক প্লাস খাতা কলম দুইটা নিয়েই বসতে হবে। আর আগের দিনে যদি চোখ বুলায় নাও তাইলে কি হবে, পড়াটা একদম ফাইনালি তোমাদের কভার আপ হয়ে যাবে, সেটা আর কোনো প্রবলেম থাকবে না। ঠিক আছে, বাড়তি কথা দরকার নাই, আমরা শুরু করি, মেইন টেক্সটে চলে যাই। আমাদের প্রথমেই আছে ছোট গল্প। এই শুভাটা কি? সুভাটা হচ্ছে ছোট গল্প। যদি গল্প মানে কোয়েশ্চেন আসে সুভা কোন ধরনের রচনা, এটা ছোট গল্প। আর লেখককে রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর মানেই বাংলা সাহিত্যের মূল, বাংলা সাহিত্যের তোমার এই যে যে ছোট গল্প, বাংলা সাহিত্যেই ছোট গল্প চালুই করেন রবীন্দ্রনাথ ঠাকুর। যদি কোশ্চেন আসে বাংলা সাহিত্যে ছোট গল্পের প্রবক্তাকে বা জনককে, বাংলা সাহিত্যে চালু করে রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের প্রত্যেকটা জিনিস পড়ার সময় কবি পরিচিতি গুলো আমাদের অবশ্যই পড়ে নিতে হবে। আমাদের টেক্সট বুকে যেসব ইনফরমেশন দেয়া আছে সেগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তোমাদের প্রায় কোশ্চেন থাকে আপু লেখক পরিচিতি কি পড়তে হবে? অবশ্যই লেখক পরিচিতি পড়তে হবে। এই লেখক পরিচিতি তোমার ইন্টারমিডিয়েটেও লাগবে। সেম লেখক পরিচিতি তো কখনো চেঞ্জ হয় না। কবিদের জন্মসাল কখনো চেঞ্জ হয়ে যায় না, কবিতাদের লেখা বই কখনো চেঞ্জ হয়ে যায় না। সো আমি তোমাদের বলবো, ভালো করে যদি মানে ভালো যদি করতে চাও এখনই লেখক পরিচিতি ভালো করে পড়ে ফেলো। তাহলে তোমার এডমিশন টাইমটাও কভার হয়ে যাবে। আবার তোমার যারা ধরো সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়বা, তাদের জন্য তোমার অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েটে এই পড়াটা কম লাগবে। সো কবি পরিচিতি ভালো করে পড়ে ফেলতে হবে। জন্মসাল, মৃত্যুসাল আর কোনটা কোন ধরনের রচনা, এটা পড়লেই আনাপ। ঠিক আছে, এখন আমরা দেখি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তোমার 1861 খ্রিস্টাব্দ। খ্রিস্টাব্দকে সালও বলা যায়, সালও যা খ্রিস্টাব্দ সেটা। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 সালে 7ই মে। বাংলায় 1268 সালের 25শে বৈশাখ। মারা যান 1941 সালে। আর বাংলা 1348। দেখো ওনার প্রথম কাব্য হচ্ছে বনফুল, মানে ওনার বনফুল প্রথম প্রকাশিত হয় আর কি। রচনাবলী বলতে এখানে তোমার যে নামগুলো আছে সেগুলো হচ্ছে ওনার কবিতার বই। কাব্য মানে কি বলতো? কাব্য মানে হচ্ছে কবিতার বই। এইখানে যেগুলো আছে এগুলো কবিতার নাম না, কিন্তু এগুলো এক একটা কবিতার বইয়ের নাম। মানসী, সোনার তরী, সরি একটু মানসী, সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা, পুনচ্চ, গীতাঞ্জলি ইত্যাদি ওনার কবিতার বই। একটা জিনিস দেখো, এই গীতাঞ্জলি কাব্যের জন্য আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার লাভ করেন, তাই না? আমরা কিন্তু এটা সবাই জানি। কিন্তু তোমাদের একটা ব্যাপার ক্লিয়ার হইতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু বেসিক্যালি গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান না। উনি পান গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য। সং অফারিংস সং অফারিংস এর জন্য পান। এই তথ্যটা যেন মাথায় থাকে। আমরা বলি উনি গীতাঞ্জলির জন্য 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, কিন্তু কথাটা তা না। উনি 1913 সালে নোবেল পুরস্কার লাভ করেন, তবে সেটা গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সং অফারিংস এর জন্য। এখন ওর উপন্যাস, এইখানে দেখো তোমাদের উপন্যাসটা একটু তোমরা যাতে মনে রাখতে পারো সেই কারণে উপন্যাসের নামগুলো তোমাদের জাস্ট একটা ছন্দের ভিতরে দেওয়া হয়েছে। আমরা উপন্যাসগুলো আন্ডারলাইন করে ফেলি।
দেখো 4 অধ্যায়, মালঞ্চ এবং চতুরঙ্গ। দেখো এটা তোমরা যাতে মনে রাখতে পারো সহজে, এই কারণে এভাবে দেয়া হয়েছে। 4 অধ্যায়, মালঞ্চ এবং চতুরঙ্গ শেষ করে 2 বোন বউ ঠাকুরানীর হাটে যোগাযোগের পথে নৌকাডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলায় রাজর্ষি এবং গোরা সহ ঘরে বাইরে সকলে চোখের বালিতে পরিণত হয়েছে। দেখছো লাইনটা আমরা সহজেই মনে রাখতে পারবো, যখন আমাদের এমসিকিউ হবে তখন এই লাইনটা মনে থাকলে আমরা সহজেই বের করতে পারবো যে ওনার উপন্যাস কোনটা কোনটা। আমরা উপন্যাসগুলো আন্ডারলাইন করে ফেলি। এই 4 অধ্যায় একটা উপন্যাস, মালঞ্চ একটা উপন্যাস, চতুরঙ্গ একটা উপন্যাস, 2 বোন একটা উপন্যাস। বুঝতে পারতেছো? যার নিচে আন্ডারলাইন সেগুলো ওনার উপন্যাস। আমি কি বুঝাইতে পারছি? এই যে বউ ঠাকুরানীর হাটে একটা উপন্যাস, যোগাযোগ একটা উপন্যাস, নৌকাডুবি একটা উপন্যাস, তারপরে তোমরা কি বুঝতে পারতেছো যেগুলোর নিচে আন্ডারলাইন করতেছি সেগুলো হলো তোমার উপন্যাস। শেষের কবিতা একটা উপন্যাস, রাজর্ষি একটা উপন্যাস, আর গোরা একটা উপন্যাস, এই ঘরে বাইরে একটা উপন্যাস, চোখের বালি একটা উপন্যাস। আন্ডারলাইন করা জায়গাগুলো ওনার উপন্যাস। একজন বলেছে ক্লাস নাইনের মতো, সেম তুষার বলেছে। আচ্ছা শোনো, এই যে সেটাই তো বললাম, কবি পরিচিতি ক্লাস 9-এও যা, বিসিএসও তাই। তোমার মানে একদম তোমার আরো 100 বছর পরেও যদি এই কবিদের রবীন্দ্রনাথের জীবনে থাকে তখনও সেম থাকবে। এর জন্যই তো বলি, একবার যদি লেখক পরিচিতি পড়ে ফেলো তাহলে সারা জীবন সেই একই জিনিস। একটু কষ্ট করে পড়ে ফেলো। এখন আমরা মূল গল্পে চলে যাই। শোনো, মূল গল্পটাতে যাওয়ার আগে একটা জিনিস আমরা একটু করি। দেখো আমরা গল্পে ফিরবো, আমরা মূল ভাবটা আগে একটু জেনে নেই। ঠিক আছে, মূল ভাবটা জেনে নিলে আমাদের গল্পের মেইন জায়গাগুলো বোঝাটা সহজ হবে। ঠিক আছে, আমরা মূল ভাবটা একটু দেখে নেই। দেখো মূল ভাবটাতে কি বলা হয়েছে, তোমাদের যে টাইপের কোশ্চেন হয় দেখবা যে সৃজনশীল কোশ্চেন গুলো অলওয়েজ মূল ভাবকে কেন্দ্র করেই হয়। তোমরা এই ব্যাপারটা লক্ষ্য করেছো কিনা? বোর্ডের কোশ্চেন কিন্তু মূল ভাবকে কেন্দ্র করেই হয়। আমরা মূল ভাবটা একটু দেখি। সুভা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত গল্পগুচ্ছ থেকে সংকলিত হয়েছে। বাক প্রতিবন্ধী, বাক মানে হচ্ছে কথা, তাহলে বাক প্রতিবন্ধী বলতে আমরা বলতে পারি যে কথা বলতে পারে না, দ্যাট মিনস বোবা। বাক প্রতিবন্ধী কিশোরী সুভার প্রতি লেখকের হৃদয় রিংড়ানো ভালোবাসা। হৃদয় রিংড়ানো ভালোবাসা বলতে বোঝাচ্ছে যে তোমার একদম হৃদয় থেকে, মানে যেখানে কোনো কৃত্রিমতা নাই, একদম অন্তর থেকে আসা ভালোবাসা ও মমত্ববোধে গল্পটি অমর হয়ে আছে। দেখো এই যে সুভা কথা বলতে পারে না, এই এই গল্পটার প্রধান ক্যারেক্টারই হচ্ছে সুভা, যে কথা বলতে পারে না। মা মনে করেন এ তার নিয়তির দোষ, মানে সুভার মা ভাবে যে এটা হলো তার কপালের দোষ, কিন্তু বাবা তাকে ভালোবাসেন। আর কেউ তার সঙ্গে মেশে না, খেলে না, কিন্তু তার বিশাল একটি আশ্রয়ের জগৎ আছে। সুভার বিশাল একটা আশ্রয়ের জগৎ আছে যাকে সে আশ্রয় হিসেবে নেয়, মানে যেখানে গিয়ে সে শান্তি পায়। সেটা কি দেখো, যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের কাছে সে মুখর। মুখর মানে কি? যারা ধরো এই যে বিড়াল কথা বলতে পারে না, বিড়াল, গরু, ছাগল, পাখি এরা কিন্তু কথা বলতে পারে না। যারা কথা বলতে পারে না, যে কারণে পোষা সেসব প্রাণীর কাছে, যারা মানুষের মতো কথা বলতে পারে না তাদের কাছে সে মুখর, মানে তাদের কাছে সে কথা বলতে পারে। এটাই তার আশ্রয়। তার কথা গরু বোঝে, ছাগল বোঝে, পাখিরা বোঝে, কিন্তু মানুষ বোঝে না, কারণ সে তো কোনো উচ্চারণ করতে পারে না, সে তো বোবা। তাদের সে খুবই কাছের জন। আর বিপুল নির্বাক প্রকৃতির কাছে সে পায় মুক্তির আনন্দ। তার মানে সে প্রকৃতির কাছে সে মুক্তির আনন্দ পায়, কারণ প্রকৃতির সঙ্গে তো আর আমাদের গাছ তুমি খুব সুন্দর, গাছ আমাকে খাবার দাও, এরকম বলার কিছু নাই। এর জন্য প্রকৃতির কাছে সে মুক্তির আনন্দ পায়। রবীন্দ্রনাথ ঠাকুর মূলত প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর মূলত এই গল্পটা কেন লিখছেন? তিনি প্রতিবন্ধী মানুষের আশ্রয়ের জন্য একটি জগৎ তৈরি করেছেন এবং সেই সঙ্গে তাদের প্রতি আমাদের মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন। মূলত উনি গল্পটা লিখেছেন যাতে প্রতিবন্ধী মানুষেরা একটা জগৎ যে আছে, আমরা এই গল্পটা পড়ে কি হবে বলতো, যারা বোবা, অথবা যারা কানা, চোখে দেখতে পায় না, অথবা যারা খোড়া, হাঁটতে পারে না, তাদের প্রতি আমাদের একটা মমত্ববোধ তৈরি হবে। মূলত এই উদ্দেশ্যেই দেখো সেই সঙ্গে তাদের প্রতি মমত্ববোধের উন্মেষ ঘটাতে চেয়েছেন, মানে এই গল্পটা পাঠ করে যারা বাক প্রতিবন্ধী বা যারা দেখতে পায় না তাদের প্রতি আমাদের একটা ভালোবাসা সৃষ্টি হবে, এই উদ্দেশ্যে উনি গল্পটা লিখেছেন। এখন আমরা মেইন গল্পে চলে যাই। এই আপু দেখা যাচ্ছে না, তানভীর দেখা যাচ্ছে তো ভাইয়া? আচ্ছা, আমি আবার একটা কথা বলেছিলাম কিন্তু, যে তোমাদের হলো
এই গল্পটা পুরো টেক্সটটা তোলা হয় নাই, ইম্পর্টেন্ট জায়গাগুলো তুলে দেওয়া হয়েছে, কিন্তু তোমাদের দায়িত্ব হলো যার যার নিজের নিজের দায়িত্বে পুরো টেক্সটটা পড়ে ফেলা। আর যদি তোমরা আগে টেক্সটটা পড়ে ফেলতো তাহলে কি হইতো বলো তো, তোমাদের প্রবলেমের জায়গাগুলো আন্ডারলাইন করে রাখলে আমরা তোমাদের সলভ দিয়ে যেতে পারতাম। যাই হোক, নেক্সট ক্লাস থেকে যেন কারো আগে টেক্সটটা পড়ায় যেন ভুল না হয়। ওকে, আগেই পড়ছি 2 বার, গুড। যারা আগে পড়ছো তাদের অনেক অনেক থ্যাঙ্কস। দেখো, গল্পটা শুরুটা হয়েছে কিভাবে। মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে। দেখো, এই কথাটা কেন বলা হয়েছে। মেয়েটির নাম সুভাষিনী। সুভাষিনী বলতে কি বুঝায় জানো? যে ভালো কথা বলতে পারে। সুভাষা, ভাষার সাথে নিয়ে যুক্ত হয়েছে সুভাষিনী, মানে যে সুন্দর করে কথা বলে তাকে বলা যায় সুভাষিনী। মেয়ের নাম তো রাখছে সুভাষিনী, মানে বাচ্চাটা যখন জন্ম নেয় তখন তার নাম রাখে সুভাষিনী। কারণ বাচ্চা জন্ম নেওয়ার পরেই তার বোঝা যায় না বাচ্চাটা কি বোবা হবে নাকি সুন্দর কথা বলবে, নাকি নাকি তোমার মানে মানসিক প্রতিবন্ধী হবে, এটা কিন্তু বোঝা যায় না। সো ও জন্ম নেওয়ার পরে ওর বাপ মা আদর করে নাম রাখে সুভাষিনী। কিন্তু তোমার স্রষ্টার এমনই এখানে লীলা দেখাইছে যে সুভাষিনী কিন্তু কথাই বলতে পারতো না। সুভাষিনী হইছে তোমার বোবা, মানে নামের একদম পুরো উল্টোটা হইছে। তাহার দুটি বড় বোনকে সুকেশিনী ও সুহাসিনী নাম দেওয়া হইয়াছিল। একটা ব্যাপার দেখো, এখানে কিন্তু তোমাদের ইনফরমেশন দিয়ে যাচ্ছে তার বড় দুইটা বোন ছিল, একজনের নাম সুকেশিনী, অন্যজনের নাম সুহাসিনী। তাই মিলের অনুরোধে তাহার বাপ ছোট মেয়েটির নাম সুভাসিনী রাখে। এখন সকলে তাহাকে সংক্ষেপে শুভা বলে। দস্তুর মতো অনুসন্ধান ও অর্থ ব্যয়ে বড় দুটি মেয়ের বিবাহ হইয়া গেছে, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে। দস্তুর মতো অনুসন্ধান মানে অনেক খোঁজাখুঁজি করে অনেক টাকা টাকা ব্যয় করে বড় দুই মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু ছোটটা ছোট জনকে বিয়ে দিতে পারতেছে না। আগে তোমার একটা নিয়ম ছিল যে 12 বছরের নিচেই সবাইকে বিয়ে দিয়ে দিত, বুঝছো? এখন তো তোমার বিয়ে হতে হতে 24-25 বছর কোনো ব্যাপারই না। 30 বছরে 30 বছরেও মেয়েদের বিয়ে হয়, তার বেশি বয়সেও বিয়ে হয়। কিন্তু তখন সময়টা ছিল 12 বছরের আগেই সবাইকে জেনারেলি বিয়ে দিয়ে দিত। তো তোমার এখানে কি হয়েছে যে ওর তো বয়স হয়ে যাচ্ছে, যেহেতু বোবা, কেউ তো তাকে বিয়ে করতেছে না, যে কারণে সে নীরব হৃদয় ভারের মতো বিরাজ করতেছে। যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনে হয় না, এজন্যই তাহার সাক্ষাতে সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা প্রকাশ করিত। দেখো, ও তো বোবা, ও যে কথা বলতে পারে না, ও কথা বলতে পারে না ঠিক আছে, কিন্তু ও যে তোমার অনুভব করতে পারে এটা তো ঠিক। ধরো একজন কথা নাই বলতে পারে, কিন্তু তারে তো আঘাত করলে সে তো ব্যথা পাবে, কারণ তার তো অনুভূতি আছে। সবাই কি করতো, ওর সামনেই বলতো, আরে মেয়েটা বোবা, ভবিষ্যতে কি হবে, ওরে কে বিয়ে করবে, ওর সামনেই তোমার আক্ষেপ করা শুরু করতো। এখন যে খোড়া তার সামনে যদি বলে, ওরে তোর কি কষ্ট, তোর একটা পা নাই, তখন কিন্তু যে খোড়া তার কিন্তু আসলে অনেক কষ্ট হয়। সে বলুক আর না বলুক, আমরা তো তারে দরদ দেখাই, কিন্তু তার কিন্তু এই ব্যাপারটা খারাপ লাগে। তো সবারও তো এটা খারাপ লাগতো। তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের কোনো ফ্রেন্ড যদি ধরো এনিহাউ অ্যাক্সিডেন্ট হয়ে পায়ে সাময়িক সময়ের জন্য ক্রাস নিয়ে হাঁটলো বা কিছু করলো, আমারই অ্যাক্সিডেন্ট হয়ে এক সময় বুঝছো পায়ের উপর দিয়ে বাইক চলে গেছিল আর কি, আমি ক্রাস নিয়ে হাঁটতাম। তো তখন দেখা যেত কেউ যদি বলতো, আরে তোর কি কষ্ট হয়, তোর ক্রাস নিয়ে হাঁটতে হয়, আমার কিন্তু মনে মনে একটু খারাপ লাগতো। যদিও আমার কিন্তু সহানুভূতি দেখাচ্ছে, তাও একটা খারাপ লাগা কাজ করে। যে কারণে যার যেখানে খুঁত, যার যেখানে প্রবলেম সেখান ধরে আসলে তার সামনে ওইভাবে অনুতাপ করবা না, তাহলে তার খারাপ লাগাটা আরো বাড়ে। তারপরে দেখো, সে যে বিধাতার অভিশাপ রূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এ কথা সে শিশুকাল হইতে বুঝিয়া লইয়াছিল। সবাই তারে নিয়ে এত বেশি কথা বলতো যে সে ছোটবেলায় থেকে বুঝিয়াছিল যে আসলে সে বিধাতার অভিশাপ রূপ, মানে তোমার স্রষ্টা তাকে অভিশাপ হিসেবেই পাঠাইছে। তাহার ফল এই হইয়াছিল, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। মনে হইতো আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? মানে সবাই ওর সামনে এমন এমন ব্যবহার করত, ও ও চাইতো যে কারো সামনে যাবে না, কারণ সামনে না গেলে ওর কষ্টের কথা মনে করাই দিবে না, ওর খারাপও লাগবে না। এই কারণে কষ্ট না পাওয়ার কারণে, না পাইতে চাইতো বলে সে সবার আড়ালে আড়ালে থাকতে চাইতো। কিন্তু পিতামাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল কিন্তু পিতামাতার মনে তার যে বিয়ে হচ্ছে না, সে যে বোবা, এই কষ্টটা সব সময়ই থাকতো।
তারপর একটা জিনিস দেখো, বিশেষত তাহার মা তাহাকে নিজের একটা ত্রুটি স্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখিলে সেটা যেন বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ সুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশিই ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত বিরক্ত ছিলেন। এটা কিন্তু সত্য কথা। যারা ছেলে তারা কষ্ট পায়ও না। মায়েরা কিন্তু ছেলেদেরও ভালোবাসে। কিন্তু মায়েরা তার মেয়েদের নিজের অঙ্গরূপে বেশি ভাবে। এটা এটা জেনারেলি সবাই মাকে জিজ্ঞেস করলে বুঝতে পারবা। মায়েরা সবসময় এটাই ভাবে যে মেয়েরা মায়ের বৈশিষ্ট্যকে বেশি ধারণ করে। মায়ের আচরণ, মায়ের চলাফেরা, মায়ের কথাবার্তার ধরন এগুলো কিন্তু মেয়েরা পায়। বেশিরভাগই মেয়েরা পায়। ছেলেদের থেকে মেয়েরা বেশি পায়। এ কারণে ওর মা মনে করত যে সুভা আসলে ওর মায়েরই একটা ত্রুটি। এই কারণে তেমন একটা ভালোবাসতো না। কিন্তু সুভার বাবা সুভাকে অনেক বেশি ভালোবাসতো। তারপরে দেখো, সুভার যে গুটিকতক অন্তরঙ্গ বন্ধুর দল ছিল না তাহা নহে। মানে ওই যে সুভা তো সবার থেকে আড়ালে আড়ালে থাকে, কিন্তু তার জন্য যে ওর অন্তরঙ্গ বন্ধু ছিল না তা কিন্তু না। মানে অন্তরঙ্গ বলতে আমরা যাকে বলি ক্লোজ ফ্রেন্ড, যাকে বলে আমাদের একদম হার্টিস্ট ফ্রেন্ড, বচন ফ্রেন্ড এরকম বলি না, সেরকম ওরও কিছু অন্তরঙ্গ বন্ধু ছিল। তারা কারা? গোয়ালের দুটি গাধি। ওই যে আমরা বলেছিলাম যে যারা কথা বলতে পারে না সেই পোষা প্রাণীদের প্রতি ওর মানে টান বেশি। সেই গোয়ালের দুটি গাধি, তাহাদের নাম সর্বস্বীয় পাঙ্গুলি। তোমরা জানো কিনা মানুষ পোষা প্রাণীর আদর করে নাম রাখে। এই যে ওই গরুরও নাম রাখছে, একজনের নাম সর্বশী আর একটার নাম পাঙ্গুলি। সে নাম বালিকার মুখে তাহারা কখনো শুনে নাই। মানে সে নাম ধরে তো শুভ কখনো ডাকতে পারে নাই, কিন্তু তাহার পদশব্দ তাহারা চিনিত। মানে ও যখন তোমার হেঁটে হেঁটে যাইতো তখন তারা বুঝতো, মানে গরুগুলো বুঝতো যে শুভ আসতেছে, শুভর পায়ের শব্দ শুনলেই বুঝতো। তাহার কথাহীন একটা করুণ সুর ছিল, অপেক্ষা তাহার মর্ম তাহারা ভাষার অপেক্ষা সহজে বুঝিত। শুভ কখন তাহাদের আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে। ভর্ৎসনা মানে গালাগালি। ভর্ৎসনা মানে তোমার গালাগালি। কখন আদর করিতেছে, কখন ভর্ৎসনা করিতেছে, কখন মিনতি করিতেছে, তাহারা মানুষের অপেক্ষা ভালো বুঝিতে পারিত। মানে শুভা তোমার ওই গাভীদের সঙ্গে কথা বলতে পারতো। মানে ওর মায়ায়, ওর আচরণেই গাভীরা বুঝে নিতে পারতো। ইহারা ছাড়া ছাগল এবং বিড়াল শাবকও ছিল। ওই গরু ছাড়াও তোমার ছাগলের বাচ্চা আর বিড়ালের বাচ্চাও ছিল। কিন্তু তাহাদের সহিত সুভার এরূপ সমকক্ষ ভাবের মৈত্রী ছিল না, তথাপি তাহারা যথেষ্ট আনুগত্য প্রকাশ করিত। মানে বলছে যে ওই গরু দুইটার সাথে সুভার যে ভাব ছিল অতটা মানে মিল ছাগল আর বিড়ালের সাথে না থাকলেও মোটামুটি একটা ভাব ছিল। মানে গরুগুলো হলো বেস্ট ফ্রেন্ডের খাতার তালিকায়, আর ছাগল আর বিড়াল শাবকগুলো মোটামুটি ফ্রেন্ড। বিড়াল শিশুটি দিনে এবং রাত্রে যখন তখন সুভার গরম কুলটি নিঃসংকোচে অধিকার করিয়া সুখ নিদ্রার আয়োজন করিত, এবং সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে, গ্রীবা মানে হচ্ছে তোমার ঘাড়, গ্রীবা মানে তোমার আহ গ্রীবা মানে বলতে পারো যে ঘাড়, ওটাকে গ্রীবা বলে। সুভা তাহার গ্রীবা ও পৃষ্ঠে মানে পিঠে কোমল আঙ্গুলি বুলাইয়া দিলে যে তাহার নিদ্রাকর্ষণে বিশেষ সহায়তা হয়, ইঙ্গিতে এরূপ অভিপ্রায় প্রকাশ করিত। মানে বিড়ালটা বুঝাইতো ভাব ভঙ্গিতে যে আমার গায়ে আঙ্গুল বুলাই দাও তাইলে আমি তাড়াতাড়ি ঘুমাইতে পারবো। মানে একদম আদুরে স্বভাব যাকে বলে। বিড়াল পাললে দেখবা বিড়ালের একটা আদুরে আদুরে স্বভাব আছে। উন্নত শ্রেণীর জীবের মধ্যে সুভার আরো একটি সঙ্গী জুটিয়াছিল। উন্নত শ্রেণীর জীব বলতে কাকে বোঝায় বলতো? উন্নত শ্রেণীর জীব বলতে বোঝায় হলো মানুষকে। বলে না উন্নত প্রাণী কারা? মানুষ। উন্নত প্রাণীর একটি সঙ্গী জুটিয়াছিল, সে কে? কিন্তু তাহার সহিত বালিকার ঠিক কিরূপ সম্পর্ক ছিল তাহা নির্ণয় করা কঠিন, কারণ সে ভাষা বিশিষ্ট জীব, সুতরাং উভয়ের মধ্যে সমভাষা ছিল না। মানে কি? ওই যে ওই মানুষ তো কথা বলতে পারতো, শুভ তো কথা বলতে পারতো না। তার মানে কি বলতো? দুইজনের মধ্যে ভাষাটা এক ছিল না, দুইজনের ভাষা আলাদা। সে কে? আসো আমরা দেখি। সে হচ্ছে গোসাইদের ছোট ছেলেটি। তাহার নাম প্রতাপ। গোসাইদের বলতে গোসাই হলো একটা টাইটেল। বুঝছো? এক ধরনের মানে ওই যে ব্রাহ্মণ, তারপরে গোসাই, তারপরে তোমার ঘোষাল, এরকম এক একটা টাইটেল আছে। তো গোসাই হচ্ছে এরকম একটা টাইটেল। সে গোসাইদের ছোট ছেলে যার নাম হচ্ছে তোমার প্রতাপ। লোকটি নিতান্ত অকর্মণ্য, মানে অলস, কোনো কাজে লাগে না। সে যে কাজকর্ম করিয়া সংসারের উন্নতি করিতে যত্ন করিবে, বহু চেষ্টার পর বাপ মাসি আশা ত্যাগ করিয়াছেন। অকর্মণ্য লোকের একটা সুবিধা এই যে আত্মীয় লোকেরা তাহাদের উপরে বিরক্ত হয় বটে, কিন্তু প্রায় তাহারা নিঃসম্পর্ক লোকদের প্রিয় পাত্র হয়, কারণ কোনো কার্যে আবদ্ধ না থাকাতে তাহারা সরকারি সম্পত্তি হইয়া দাঁড়ায়।
শহর যেমন এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। বলছি কি অকর্মণ্য লোক আপনজনের কোনো কাজে লাগে না। কিন্তু যাদের সাথে তার মানে আপনজন না, জাস্ট চিনে তাদের খুব কাজে লাগে। অনেকটা সরকারি সম্পত্তির মতো। কেন সরকারি সম্পত্তির সাথে তুলনা করছে? দেখবা যে শহরের যে সরকারি তোমার ব্রিজ থাকে, সরকারি যে স্কুল বাড়ি থাকে, ওগুলোতে যার ইচ্ছা সেই পড়তে পারে। যার ইচ্ছা সে সেভাবে কাজে লাগাইতে পারে। সরকারি যে খেলার মাঠ থাকে, সেই জায়গায় যেয়ে তুমি যদি ঘাসও কাটো, তোমারে কেউ বাধা দিবে না। কারণ কারো ব্যক্তিগত জিনিস না। যার যেমনি ইচ্ছা সে তেমনি কাজে লাগায়। এর জন্য ওরে বলা হয়েছে সরকারি মানে সরকারি সম্পদের মতো। মানে ও তোর আপনজনের কোনো কাজে লাগে না। এই কারণে যার যখন ইচ্ছা সে তখন ওরে ডাইকা নিয়া কাজ করায়। বুঝছো? এই কারণে ওরে বলছে সরকারি সম্পদের মতো। আশা করি বুঝতে পারছো। গ্রীবা কি? গ্রীবা হচ্ছে ঘাড়। তারপরে দেখো, সুভা তেঁতুল তলায় বসিয়া থাকিত এবং প্রতাপ অনতি দূরে মানে কাছাকাছি। অনতি দূরে মানে বেশি দূরে না, কাছে। প্রতাপ অনতি দূরে ছিপ ফেলিয়া জলের দিকে চাহিয়া থাকিত। প্রতাপের জন্য প্রতাপের জন্য একটি করিয়া পান বরাদ্দ ছিল, সুভা তাহা নিজে সাজিয়া আনিত। প্রতাপের যে পানটা লাগবে সুভা নিজেই বানায় আনতো এবং বোধ করি অনেকক্ষণ বসিয়া বসিয়া চাহিয়া ইচ্ছে করিত প্রতাপের কোনো একটা বিশেষ সাহায্য করিতে, কোনো একটা কাজে লাগিতে, কোনো মতে জানাইয়া দিতে যে সেই পৃথিবীতে সেও একজন কম প্রয়োজনীয় লোক নহে। কিন্তু কিছুই করিবার ছিল না। তখন সে মনে মনে বিধাতার কাছে অলৌকিক ক্ষমতা প্রার্থনা করিত। মন্ত্র বলে সহসা এমন একটা আশ্চর্য কাণ্ড ঘটাইতে ইচ্ছা করিত, যাহা দেখিয়া প্রতাপ আশ্চর্য হইয়া যাইত, বলিত, তাই তো, আমাদের সুবীর যে এত ক্ষমতা তাহা তো জানিতাম না। মানে আমরা যাদের পছন্দ করি, যাকে আমাদের ভাল লাগে, আমরা অলওয়েজ কি চাই? তার কোনো একটা কাজ করে দিয়ে তার তার কাছে ক্রেডিট নিতে। তো শুভও মনে মনে ভাবতো, আমি যদি কোনো একটা কাজ কইরা প্রতাপটা আশ্চর্য কইরা দিতে পারতাম, তাইলে খুব ভালো হইতো। বুঝছো? কিন্তু তার সে ক্ষমতা তো নাই। শুভ তোর মুখ দিয়ে কিছু বলতে পারে না। বুঝছো? আমরা যাকে পছন্দ করি তাকে যেমন আমরা মনের কথা বলতে চাই বা একটা হেল্প করতে চাই, কোনো একটা অঙ্ক করে দিতে চাই, কোনো একটা বই গিফট করতে চাই, ব্যাপারটা এরকম। কিন্তু শুভর তো সে ক্ষমতা ছিল না। এদিকে দেখো সুভাকে নিয়ে। এদিকে কন্যা ভারগ্রস্ত পিতামাতা চিন্তিত হইয়া উঠিয়াছেন। ওই যে সুভার পিতামাতা যে বিয়ে হচ্ছে না, কন্যা ভারগ্রস্ত মানে কি? যদি তোমার মেয়ের উপযুক্ত বয়সে বিয়ে না হয় তাহলে দেখা যায় যতই শিক্ষিত হোক মা বাবার একটা চিন্তা কাজ করে, মেয়ের বিয়ে না হলে তোমার আব্বু আম্মুর একটা চিন্তা কাজই করে। এই যে অবিবাহিত মেয়ের ভারকে বলা হয় কন্যা ভারগ্রস্ত পিতামাতা। লোকেও নিন্দা আরম্ভ করিয়াছে, এমনকি এক ঘরে করিবে এমন জনরব শোনা যায়। এক ঘরে বলতে কি? এক ঘরে বলতে বোঝা যায় যে তোমার মানে যাদের এক ঘরে করা হয় সেই ঘরের লোকদের সাথে গ্রামের কেউ কথা বলবে না। ধরো যদি গ্রামের কেউ কথা না বলে তাহলে দরকারে চাল পাবে কোথায়, ডাল পাবে কোথায়, তারপর কিনবে কার কাছ থেকে, তারপর কার পুকুরে যাবে। গ্রামে তো আর সবার পুকুর থাকে না, সবার তোমার ঢেকি ঘর থাকে না। কার কাছে গিয়ে প্রয়োজন মিটাবে? এর জন্য ওরা যেহেতু মেয়ের উপযুক্ত বয়সে বিয়ে দেয় না, এর জন্য ওরা এক ঘরে করে রাখতে চাচ্ছে আর কি। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা। এই বাণীকণ্ঠকে, বাণীকণ্ঠ হচ্ছে তোমার সুভার পিতা। বাণীকণ্ঠ সুভার পিতা। বাণীকণ্ঠের সচ্ছল অবস্থায় ২ বেলায় মাছ ভাত খায়। মানে অবস্থা অনেক ভালো। সংসার অবস্থা ভালো। আর যারা দেখবা একটু ভালো করে তাদের দেখবা অনেক শত্রু থাকে। হিংসা করে, হিংসায় শত্রু হইয়া যায়। যেহেতু বাণীকণ্ঠের সচ্ছল অবস্থা এই কারণে তার শত্রু ছিল। স্ত্রী পুরুষে বিস্তর পরামর্শ হইল, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। ওই যে পিতামাতা সুভার আব্বু আম্মু অনেক পরামর্শ করলো, কিছুদিনের মতো বাণী বিদেশে গেল। দেখো পরামর্শটা কি হইলো? পরামর্শ হয়েছিল এরকম যে না জানাইয়া সুভারে একটা বোবা মানে সুভা যে বোবা, সুভা কিন্তু অনেক সুন্দর ছিল। পরামর্শ করলো যে সুভারে না জানাইয়া বিয়া মানে সুভা যে বোবা এইটা পাত্রপক্ষকে না জানাইয়া খালি রূপ দেখাইয়া বিয়া দিয়া দিবে। বুঝছো? এরকম একটা পরামর্শ কইরা যায়। এখানে তো তোমাদের পুরো গল্পটা দেয়া নাই তোমাদের বইয়ে, মানে বইয়েও দেয়া নাই। কেউ সময় পেলে পইড়া নিও। শুভকে না জানাইয়া বিয়ে দিয়ে দেয় আরকি। আচ্ছা দেখি আমরা যতটুকু আছে ততটুকু আজকে দেখি। তোমার আ আ ই তোমার তোমার প্রিয়জনে কেউ আসবে না, তোমার সঙ্গে কেউ কথা বলবে না, তোমার পরিবারের লোক ছাড়া কেউ তোমার দরকারে আগাইয়া আসবে না। এটাই একঘরে করে। মানে কেউ কোনো সম্পর্ক রাখবে না তোমাদের সাথে। এটাকেই একঘরে বলা হয়। দেখো অবশেষে ফিরিয়া আসিয়া কহিল, ওই যে ওর পিতা বিদেশে গিয়েছিল, সে অবশেষে ফিরিয়া আসিয়া কি বলল যে চলো কলকাতায় চলো। মর্মবৃদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায়, মানে মর্মবৃদ্ধ হরিণী যাকে তীর মারা হয়, সে ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় অবশ্যই কাতর হয়ে তাকায়। যাকে ধরো যে ব্যাধ হরিণকে তীর দিয়ে মারে, সেই হরিণ ব্যাধের দিকে অবশ্যই কাতর হয়ে তাকায়।
উদাহরণটা কি দিছে? যে মর্মবৃদ্ধ হরিণী ব্যাধের দিকে যেমন করিয়া তাকায় নীরবে বলিতে থাকে, আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম? সুভা তেমনি করিয়া প্রতাপের দিকে চাহিল। সেদিন গাছের তলায় আর বসিল না। মানে দেখো, ওই যে সুভা আর তোমার প্রতাপ পাশাপাশি বসে থাকলো, তো জানাজানি তো হইলো যে সুভা কলকাতায় চলে যাবে। দেখো, প্রতাপ কিন্তু পারতো সুভাকে বিয়ে করতে, সুভাকে বিয়ে করার কথা বলতে, কিন্তু প্রতাপ কিন্তু তেমন কোনো ব্যবস্থাই নেয় নাই। এর জন্য সুভা প্রতাপের পার অভিমান ভরে তোমার একদম মর্মবিদ্ধ হয়ে সে অবাক চোখে মানে একদম কাঁদো কাঁদো চোখে তাকায়। কিন্তু সেদিন প্রতাপের কাছে আর বসলো না। ওর তো রাগ হইছে, ওর প্রতাপের কাছে বসে নাই। বাণীকণ্ঠ নিদ্রা হইতে উঠিয়া শয়ন গৃহে তামাক খাইতেছিল। সুভা তাহার পায়ের কাছে বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া কাঁদিতে লাগিল। অবশেষে তাহাকে সান্ত্বনা দিতে গিয়া বাণীর কণ্ঠের শুষ্ক কপলে অশ্রু গড়াইয়া পড়িল। ওই যে পিতা তো খুব ভালোবাসতো মেয়েকে। আচ্ছা, অশ্রু কেমনে কপলে গড়াইয়া পড়ে বলতো? এই কপল কিন্তু কপাল না, এই কপল হচ্ছে গাল। কি আবার ভাইবো না যে অশ্রু কেমনে আবার কপলে পড়ে? আবার কেউ ভাইবো না পা মনে হয় উপরে বাঁধা ছিল, এর জন্য মনে হয় অশ্রু কপাল বাইয়া পড়তো। এরকম পাটা বান্ধা আছে, এরকম কেউ ভাইবো না ভাই। কপল মানে হচ্ছে তোমার গাল। অশ্রু গড়াইয়া পড়িল। কাল কলিকাতা যাইবার দিন স্থির হইয়াছে, মানে ঠিক হইছে, কালকে সুভা কলকাতায় চলে যাবে। সুভা গোয়াল ঘরে তাহার বাল্য সখীদের কাছে বিদায় লইতে গেল। তাহাদিগকে সহস্তে খাওয়াইলো। ওই যে ওর বাল্য সখী ছিল কে, দুইটা গরু, সে গরুদের খাওয়াইলো। গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল। দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রু জল পড়িতে লাগিল। ওই যে ওর ভাষা বুঝতো, ওই যে ওর সেই অন্তরঙ্গ ক্লোজ ফ্রেন্ডের কাছে গিয়েও কায়দা দিল আর কি। সেদিন শুক্লা দ্বাদশীর রাত্রে। শুক্লা দ্বাদশীর রাত্রি বলতে তোমার ওই যে প্রথম দিনে চাঁদ অল্প একটু ওঠে, দ্বিতীয় দিন অল্প একটু ওঠে, এরকম 15তম দিনে চাঁদ হলো তোমার পূর্ণ হয়ে যায়, 15তম দিনে পূর্ণ চাঁদ হয়। তো পূর্ণ চাঁদ হইতে একটু বাকি 12তম চাঁদের দিনে, বুঝছো, 12তম চাঁদের দিনে সুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া তাহার সেই চিরপরিচিত নদী তটে সম্পসজ্জায় লুটাইয়া পড়িল। সম্পসজ্জা মানে নদীর তীরে যে ঘাস হয় না, তোমরা দেখেছো কিনা নদীর তীর? নদীর তীরে কিন্তু অনেক ঘাস হয়, একদম সবুজ হয়ে থাকে। ওই ঘাসের সজ্জাকে বলা হয়েছে সম্পসজ্জা। নদীর তীরে সম্পসজ্জায় লুটাইয়া পড়িল, যেন ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানবতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে। মুখ মানবতা মানে পৃথিবীও তো কথা বলতে পারে না, প্রকৃতিও তো কথা বলতে পারে না। দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, তুমি আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। মানে সুভা তো কথা বলতে পারে না, প্রকৃতিও কথা বলতে পারে না। ও সে নদীর তীরে গিয়ে দুই হাত দিয়ে মানে নদীর তীরে মাটি ধরে বলতেছে যে তুমি আমাকে যেতে দিও না। আর এখানে মা বলতেছে কেন জানো? মানুষ কিন্তু নিজ জন্মভূমিকে, নিজ জন্মস্থানকে সাহিত্যে মায়ের সঙ্গে তুলনা করা হয়। মা, মাটি, মাতৃভাষা একই অর্থে ব্যবহৃত হয়। এই কারণে ও তার জন্মভূমিকে বলতেছে এখানে মা। জড়ায় ধরে বলতেছে যে আমাকে ছেড়ে দিও না, আমাকে ধইরা রাখো। কিন্তু মাটির তো আসলে সে ক্ষমতা নাই। যে কারণে দেখতে পারি এটা একটা বিষাদাত্মক গল্প, মানে যার শেষে দুঃখ দুঃখ আছে। ঠিক আছে? শেষে কি প্রতাপের সাথেই সুভার বিয়ে হয়? প্রতীতি জিজ্ঞেস করেছে। না আপু, প্রতাপের সঙ্গে সুভার বিয়ে হয় না। ইন এ শর্ট, 30 সেকেন্ডে বলি, তোমার সুভার বিয়ে দেয় একটা শহরে চাকরিজীবী এক ছেলের সঙ্গে, মোটামুটি চাকরিজীবী। কিন্তু যখন বুঝতে পারে, প্রথমে ভাবতো বউ বোধহয় লজ্জায় কথা বলে না, কিন্তু 7-8 দিন পরে যখন বুঝতে পারে বউ আসলে কথাই বলতে পারে না, তখন ওই ছেলে আবার বিয়ে করে। আর সুভাকে তখন পাঠাইয়া দেয়। তোমরা মূল গল্পটা পড়ে নিও। গল্পে রবীন্দ্রনাথ এমনই লিখছে যে যখন বুঝতে পারে যে সুভা কথা বলতে পারে না, তখন ওই ছেলে কথা বলতে পারে সুন্দর দেখে আরেকটা মেয়ে বিয়ে করে আনে। এই শেষ। মারা যায় না, কেউ মারা যায় না, এমন কিছু রবীন্দ্রনাথ বলে নাই। রবীন্দ্রনাথের বলার বাইরে কিছু হয়েছে কিনা আমি জানি না। দেখো, গর্ভের কলঙ্ক। ওই যে বলেছিলাম, ওই যে মাতা কি করে, মাতা মেয়েকে নিজের অঙ্গস্বরূপ হিসেবে কল্পনা করে। তো সুভা যেহেতু তোমার বোবা হইছে, যে কারণে সুভার মা মনে করত যে সুভা আসলে ওনার গর্ভের কলঙ্ক, মানে তারই কোনো ত্রুটি। এটা বুঝাইতে গর্ভের কলঙ্ক শব্দটা ব্যবহার করছে। বুঝতে পারছো? গর্ভের কলঙ্ক বলতে ওই যে আমরা ব্যাখ্যা করেছিলাম যে মা যেহেতু কন্যাকে নিজের অঙ্গ মনে করে, তাই সুভার দোষটাকে মানে নিজের সন্তানের দোষকে মা নিজের গর্ভের কলঙ্ক মনে করে। সুদীর্ঘ পল্লব বিশিষ্ট মানে, পল্লব মানে হচ্ছে পাতা। সুভার চোখের পাতাকে তুলনা করা হয় কচি কিশলয়ের সঙ্গে। এই জিনিসটা একটু মনে রাখো।
কচি কিশলয়ের সঙ্গে তুলনা করা হয়। কচি কিশলয় হচ্ছে কচি পাতা যেমন একটু একটু কাঁপে, একদম চিরসবুজ, দেখলেই মায়া লাগে, তাকে বলা হয় কচি কিশলয়। অনিমেষ মানে হচ্ছে একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকা, পলক না দিয়ে তাকিয়ে থাকা। ঢেঁকিশালা হচ্ছে, তোমরা ঢেঁকি দেখছো কিনা, যারা গ্রামের তারা জানবা। তোমার ঢেঁকিশালা হচ্ছে যেখানে ঢেঁকি রাখা হয়, ঢেঁকি দিয়ে তোমার ওই যে চাল কোটে, সেই চাল গুঁড়ো করে, ধান গুঁড়ো করে, সরি ধান গুঁড়ো তো করে না, চাল গুঁড়ো করে, ধান থেকে চাল তৈরি করে, তারপর নানা রকম হলুদ টলুদ গুঁড়ো করে। এখন তো মেশিন হইছে, আগে তো মেশিন ছিল না, সব ঢেঁকিতে করা হইতো। তন্নি হচ্ছে তোমার সূক্ষ্ম ও ক্ষীণ দেহ বিশিষ্ট সুন্দরী মেয়ে, তাকে তন্নি বলা হয়। তারপরে দেখো এখানে একটা পোল কোশ্চেন আছে, সবাই একটু আনসার করে দাও। দেখো 70% মাত্র সঠিক। আমি বলে গিয়েছিলাম একটু, তোমাদের অবশ্য ওইটা স্কিপ হয়ে গেছে, মানে তোমাদের বইয়ের ওই অংশ এখানে তুলে দেওয়া হয়নি। আমি কিন্তু বলছিলাম সুভার চোখের পাতা কচি কিশলয়ের মতো, যেটা দেখলে মায়া হয়, সেই কারণে উত্তর হবে কচি কিশলয়ের মতো। উত্তর হবে কচি কিশলয়ের মতো। আমি বলছিলাম মানে তোমাদের বইয়ে দেখবা যে প্রথম পাতার একদম লাস্টের দিকে এটা দেয়া আছে, ওর চোখের, ওর ওষ্ঠাধর ভাবের আভাস মাত্র কিসের মতো কেঁপে উঠতো। ওই যে ৩টা ফোঁটা দিয়ে স্কিপ করা হয়েছে যে অংশে, ওখানে আছে। হ্যাঁ, পারছো। ওকে, থ্যাঙ্কস। কিরে তানজিৎ, কান্না করো কেন? আসো আমরা দেখি। এরপরে আছে আমাদের অভাগীর স্বর্গ। অভাগীর স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক বিখ্যাত এবং তাৎপর্যপূর্ণ একটা গল্প। তোমার এ গল্পটায় তোমার সমাজ আসছে, অর্থনীতি আসছে, নানা ব্যাপার আসছে। সো আমরা আসো সেইম ভাবে একটু মূল ভাবটা একটু দেখে নিই, আসলে লেখক আমাদের কি বুঝাতে চাইছে, তাহলে আমাদের জন্য গল্পটা পড়া সহজ হবে। পাসপোর্ট লাই। আচ্ছা দেখো, সুকুমার সেন সম্পাদিত, আচ্ছা এই একটা জিনিস তোমাদের একটু ক্লিয়ার করি, আমার ছোটবেলায় এটা বুঝতে প্রবলেম হইতো। গ্রন্থটা সম্পাদনা করছে সুকুমার সেন, মানে হলো সম্পাদিত বলতে এটা বোঝায়, ধরো আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু ছোট গল্প নিয়ে একটা বই বের করলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প আমি যদি বই আকারে বের করি, তাইলে হবে কি, যে তরুণিকা হাজরা সম্পাদিত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প। মানে এইখানে গল্পগুলো লিখছে কিন্তু রবীন্দ্রনাথ, এখানে বলা কি হয়েছে যে সুকুমার সেন সম্পাদিত শরৎ সাহিত্য সমগ্র, মানে লিখছে শরৎচন্দ্র কিন্তু গল্পগুলো সংগ্রহ করে ছাপাইছে হলো সুকুমার সেন। সুকুমার সেনও কিন্তু একজন বিখ্যাত লেখক। উনি কি করছে, শরৎচন্দ্রের লেখাগুলো এক জায়গায় মিলাইয়া, মানে বিখ্যাত বিখ্যাত কিছু লেখা নিয়ে উনি একটা বই বের করছে, যার নাম হচ্ছে শরৎ সাহিত্য সমগ্র। গ্রন্থের প্রথম খণ্ড থেকে অভাগীর স্বর্গ নামক গল্পটি সংকলন করা হয়েছে। পাবলিশার বলা যায় না, পাবলিশার তো প্রকাশক, যে প্রকাশ করে। সম্পাদকের কাজ হলো তোমার কোনটা ভালো কোনটা খারাপ সেটা একত্র করা, গল্পগুলোর বিভিন্ন ব্যাখ্যা দেয়া, গল্প নিয়ে আলোচনা করা, এটা হলো সম্পাদকের কাজ। প্রকাশক আলাদা, সম্পাদক আলাদা, আর লেখক আলাদা, বুঝতে পারছো? আর সুকুমার রায় না, সুকুমার রায় আর সুকুমার সেন আলাদা মানুষ। সুকুমার রায় হলো বাচ্চাদের জন্য বেসিক্যালি লেখে, আর সুকুমার সেন হলো তোমার ইতিহাস বিষয়ক বই লেখে, যাদের বই তোমরা আরো একটু বড় হইলে পাবা, সুকুমার সেনের বই আরো একটু বড় হইলে পাবা। তো আসো আমরা যাই। সুকুমার সেন হচ্ছে এখানে সম্পাদক, আর লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গরিব দুঃখী নিচু শ্রেণীর ছেলে কাঙালি, এই গল্পটা কাঙালির মাকে নিয়ে। দেখো তোমাদের যদি এই গল্পটা আগে পড়া থাকতো, আচ্ছা আমাকে একটু বলো তো, কে কে পড়ো নাই তারা একটু এন লেখো, যে যে গল্পটা পড়ো নাই তারা নিঃসংকোচে একটু এন লেখো তো। যাই হোক আমরা দেখি এই গল্পটা একটু বোঝার আর কি। এই গল্পটায় একটা চরিত্র আছে যার নাম হচ্ছে কাঙালি, সে হলো তোমার নিচু শ্রেণীর, মানে যার ওই যে আমরা ভাগ করি না উচ্চ বংশের নিচু বংশের, ও হলো নিচু বংশের ছেলে। তার মা অভাগী, প্রতিবেশী উঁচু জাতের বাড়ির গৃহকর্মীর মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে, এই শোনা তোমরা একটু দেখো, এটা গৃহকর্মী না, এটা হবে গৃহকর্ত্রী। গৃহকর্ত্রী মানে তো বোঝো, এটা গৃহকর্মী হবে না, ঠিক আছে, এটা হবে গৃহকর্ত্রী। মানে উঁচু ঘরের বউ, মৃত্যুর পর সৎকার, সৎকারটা কি, সৎকার হচ্ছে মারা যাওয়ার পরে তোমার মারা যাওয়ার পরে তোমার, এটা হলো হিন্দুদের করে রচনা করা হয়েছে এই গল্পটা, এই কারণে সৎকার বলা হয়েছে। মারা যাওয়ার পরে যেভাবে আর কি তোমার পোড়ানো হয় তাকে সৎকার বলা হয়।
যারা ধরো বড়লোক, যাদের সামর্থ্য আছে তারা কাঠ দিয়ে পুরো শরীরটাকে পোড়ায়। আর হিন্দুদের ভেতরে যাদের ধরো সামর্থ্য নাই তারা হলো মুখে একটু আগুন দিয়ে তোমার মাটি চাপা দিয়ে দেয়। এইখানে ও যেহেতু উঁচু জাতের বাড়ির কর্ত্রী মারা গেছে, তো তার অবশ্যই পোড়াবে। তো মৃত্যুর পর সৎকারের দৃশ্য দেখে অভাগীর ভেতরকার, অভাগী হচ্ছে তোমার সেই কাঙালির মা, ওরকম এক উঁচু জাতের বউ মারা গেছে, তাকে তোমার পোড়ানো হচ্ছিল, তাই দেখে অভাগীর ভেতরে একটা অনুভূতি সৃষ্টি হয়। সে দেখে যে তোমার সেই অনুভূতি দেখে তারও মানে অভাগীরও ইচ্ছে হয় যে তাকেও যদি ওইভাবে তার ছেলে পোড়াইতো তাহলে সেও স্বর্গে যাইতো। এরকম একটা ইচ্ছে হয়। দেখো সেটাই বলা হয়েছে। মৃতের শবযাত্রার আড়ম্বরতা ও সৎকারের ব্যাপকতা দেখে অভাগীও নিজের মৃত্যু মুহূর্তের স্বপ্ন দেখে। মানে মারা যাওয়ার পরে বড়লোক, শবযাত্রা মানে হচ্ছে মানে মারা যাওয়া মানুষ নিয়ে সবাই যে ওই যে কাঁধে করে নিয়ে যায়, ওই একটা আড়ম্বর দেখা, আয়োজন দেখা তোমার অভাগের ইচ্ছে হয়, মানে ওই মৃত্যু মুহূর্তের স্বপ্ন সে দেখতে থাকে। সে দেখে যে চন্দন, সিঁদুর, আলতা, মালা, ঘি, ঘৃত মানে ঘি, মধু, ধূপ হচ্ছে হিন্দুদের পুজোর একটা উপকরণ, ধুনা, ধোয়া, অগ্নির ধোঁয়ায় মুখুজ্জে বাড়ির গিন্নি স্বর্গে গমন করেছেন। তাই দেখে অভাগী আর কি কল্পনা করে, যে ওই ধোঁয়া যে ধরো মানুষ পোড়ানোর সময় যে ধোঁয়া হয়, অভাগী কল্পনা করে যে ওই ধোঁয়ায় করে করে ওই যে গৃহকর্ত্রী সে স্বর্গে যাচ্ছে। দুঃখিনী অভাগীয় ভাবে তার মৃত্যুর সময় স্বামীর পায়ের ধুলি নিয়ে মৃত্যু শেষে পুত্র মুখাগ্নি করলে সেও স্বর্গে যাবে। হিন্দুদের রিচুয়ালটা হলো এরকম যে তোমার মারা যাওয়ার পরে ছেলে মানে বড় ছেলে মুখে আগুন দিবে, তারপরে তোমার শরীরের কাঠে আগুন ধরাবে। বুঝছো? তো ও ভাবে যে মৃত্যুর সময় সেও ওরকম তোমার স্বামীর পায়ের ধুলা নেবে, তারপর কাঙালি আগুন দিবে, তাই দিয়ে সেও স্বর্গে যাবে। এই কল্পনা করতে থাকে, নিজেকে মিলাইতে থাকে আর কি। মৃত্যুর সময় কাঙালি তার বাবাকে, তারপরে কি হয়, অভাগী একসময় মারা যায়। মারা যাওয়ার পরে কাঙালি তার বাবাকে হাজির করতে পারে, কিন্তু ওই যে যে অভাগীর শখ হয় নিজের শরীরও কাঠে পোড়ানো হবে, ও শরীরও কাঠে পোড়াইলে ও স্বর্গে যাবে, কিন্তু ওই কাঠের ব্যবস্থা অভাগী তোমারই কে বলে কাঙালি করতে পারে না। কারণ কি, কাঙালি যে নিচু জাতের, ওদের টাকা পয়সা নাই, ও গরিব, যে কারণে ও কাঠ কিনতে পারে না। ওই যে বলছিলাম যারা গরিব কাঠ কিনতে পারে না, তারা কি করে, তারা হলো মুখে একটু আগুন দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। এই কারণে ও যেহেতু কাঠ আনতে পারে না, ও মুখে আগুন দিয়ে ওর মাকে মাটি চাপা দিয়ে ফেলে। এ গল্পে সামন্তবাদের নির্মম রূপ এবং নিচু শ্রেণীর হতদরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন। আমি বলেছিলাম গল্পটা কিন্তু একটু একটু মানে অর্থনীতি মিলাইয়া একটু বুঝতে হবে। সামন্তবাদ বলতে কি বোঝায় জানো? সামন্তবাদ বলতে বোঝায়, তোমরা অনেক ডিপে না গিয়ে এইটুকু মনে রাখো, সামন্তবাদ বলতে বোঝায় তোমার জমিদারের শাসন। যেসব এলাকায় জমিদাররা মানে জমিদারদের কর দিতে হয়, জমিদাররা খাজনা নেয় অনেক বেশি, জমিদারদের ভর্তুকি দিতে হয়, বা জমিদাররা বিভিন্ন শাসন করে, বিভিন্ন বিচার করে, তারপরে এলাকার কোনো সমস্যা সমাধান করে, সব জমিদাররা মানে জমিদার কর্তৃক যে শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তাকে আমরা সামন্তবাদ বলতে পারি সংক্ষেপে, মানে তোমার সিম্পললি, খুব ডিপে না গিয়ে। নির্মম রূপ মানে কিন্তু ওই জমিদাররা প্রচন্ড নির্মম ছিল। তারা অনেক বেশি অত্যাচার করত, তারা অনেক বেশি কর নিত। মানে 1 বিঘা জমির উপরে ধরো কর নেওয়া উচিত 10 টাকা, তারা তা নিয়ে নিত ধরো 18 টাকা, 20 টাকা। এরকম ভাবে তারা আবার ধরো কারো জোর কইরা কারো জমি নিজের করে নিও, দখল করে নিল, যার যে বাড়ি ভাল লাগলো সেই বাড়ি নিজে নিয়ে নিল। এরকম নির্মম ছিল তারা, নির্মম ভাবে অত্যাচার চালাইতো। তো শরৎচন্দ্র কি করছে, এ গল্পে সামন্তবাদের সে নির্মম রূপ এবং নিচু শ্রেণীর মানে ওই যে কাঙালির মতো যাদের মাকে পোড়ানোর জন্য কাঠ জোগাড় করার সামর্থ্য নাই, সে নিচু শ্রেণীর হতদরিদ্র মানে খুব দরিদ্র মানুষের দুঃখ কষ্ট ও যন্ত্রণা শরৎচন্দ্র অত্যন্ত দরদী ভাষায় উপস্থাপন করেছেন। শরৎচন্দ্র তৎকালীন সময়ের সামন্তবাদের যে এই যে নির্মম রূপ এবং মানুষের যে কষ্ট, গরিব মানুষের, সেটা এ গল্পে উপস্থাপন করেছে। আমি কি বুঝাইতে পারছি? সামন্তবাদ কি মহিম মাহিম? সামন্তবাদ হচ্ছে তোমার ওই যে বললাম জমিদাররা আগের দিনে তোমার এলাকাগুলো জমিদারদের শাসনে ছিল, জমিদাররা এলাকা নিয়ন্ত্রণ করত, কর্তৃত্ব করত। এই জমিদারের শাসনকে আমরা সামন্তবাদ বলতে পারি। এখন আসো আমরা মূল গল্পে চলে যাই। লেখক পরিচিতি: শরৎচন্দ্র জন্মগ্রহণ করেন 1876 সালে, মারা যান 1938 সালে। শরৎচন্দ্রের প্রথম গল্প ছিল মন্দির। উনি কি পদক পান? উনি জগত্তারিণী পদক পান। জগত্তারিণী পদক মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় দেয়।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে জগতায়নী পদক পান এবং 1936 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি.লিট, ডক্টরেট অফ লিটারেচার। ডি.লিট মানে হচ্ছে ডক্টরেট অফ লিটারেচার, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র পান। ওনার উল্লেখযোগ্য বইগুলো হচ্ছে তোমার বড় দিদি, বিরাজ বউ, রামের সুমতি, দেবদাস, বিন্দুর ছেলে, পরিণীতা, পণ্ডিত মশাই, নেজ দিদি, পল্লী সমাজ, শ্রীকান্ত, গৃহদাহ, চরিত্রহীন, দত্তা, ছবি, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন, বিপ্রদাস। কথা সাহিত্যে তাকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। শরৎচন্দ্রকে অপরাজেয় কথাশিল্পী কেন বলা হয় জানো? শরৎচন্দ্রের লেখাগুলো দেখবা যে রবীন্দ্রনাথের লেখাটা বেশ একটু কঠিন, বঙ্কিমচন্দ্রের লেখা তো দাঁত ভেঙে যায়, মানে উপন্যাসগুলো বেশ কঠিন করে লেখে, আমাদের তো পড়তে হয়। তো বঙ্কিমচন্দ্রের উপন্যাসগুলো বেশ কঠিন। রবীন্দ্রনাথের উপন্যাস বঙ্কিমচন্দ্র থেকে মোটামুটি সহজ ভাষায়, কিন্তু শরৎচন্দ্রের লেখাগুলো তোমরা একটু পড়ে দেখো, তোমাদের একদমই কঠিন লাগবে না, বেশ মজা। দত্তা, চরিত্রহীন, দেবদাস, এগুলো তো খুব সুন্দর সুন্দর বই। ওনার বই তোমার ওনার কালে মানুষেরও খুব প্রিয় ছিল, আমাদের কালের মানুষও খুব পছন্দ করে। মানে অপরাজেয় বলা হয় কারণ উনি ওনার যুগেও শ্রেষ্ঠ ছিল, মানে শ্রেষ্ঠ ঔপন্যাসিক ছিল, বর্তমান যুগে উনি শ্রেষ্ঠ। মানে যার লেখা কখনো পুরনো হচ্ছে না, সবসময় মানুষের ভালো লাগার। এই কারণে তাকে বলা হয় অপরাজেয় কথাশিল্পী। বুঝাইতে পারছি? তার লেখা সব যুগের মানুষের কাছে প্রিয়, এই কারণে তাকে অপরাজেয় কথাশিল্পী বলা হয়। এখন দেখো, ওই যে বলেছিলাম একজন একজন তোমার ধনী পরিবারের বউ মারা গেছে, সে হচ্ছে মুখুজ্জে পরিবারের। ঠাকুরদাস মুখুজ্জের বর্ষীয়সী স্ত্রী, তার মানে অনেক বয়স্ক স্ত্রী 7 দিনের জ্বরে মারা গেলেন বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিশয় সঙ্গতিপূর্ণ। ধানের কারবারে অতিশয় সঙ্গতিপূর্ণ মানে কি? ধানের ব্যবসা করে, ধানের ব্যবসা কইরা অনেক টাকা আয় করছে। সঙ্গতিপূর্ণ মানে যে বড় লোক, সহজ কথায় ধানের ব্যবসা করে সে অনেক বড় লোক হইছে। তার 4 ছেলে 3 মেয়ে, দেখো কতগুলো বাচ্চা কাচ্চা, 4 ছেলে 3 মেয়ে, আগের যুগ তো বুঝছো, যার যেমন সম্পদ বেশি তার তত বাচ্চা কাচ্চা বেশি দেখা যায়। 4 ছেলে 3 মেয়ে, ছেলে মেয়েদের ছেলে পুলে হইয়াছে, জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামে ধুমধামে শবযাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের 2 পায়ে গাঢ় করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বলেছিলাম এই গল্পটা সিঁদুর রিচুয়াল ভিত্তিক, এই কারণে এখানে হিন্দুদের তোমার বিভিন্ন কর্ম পদ্ধতি আমরা এখানে দেখতে পাবো। বধূরা ললাট মানে কপাল চন্দনে চর্চিত করিয়া বহুমূল্য বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে পত্রে গন্ধে মাল্যে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার। এই জন্য বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। মানে বড়লোক মানুষ এত আয়োজন করছে, দেখে মনে হলো যে এরা আসলে তার কোনো মানে মরার বাড়ি না, দেখে মনে হলো একজনের বিয়া হবে, এরকম একটা ভাব আর কি। মাল্যে কি? মাল্যে হচ্ছে মালা দিয়ে। বহু কণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন, ওই যে বলেছিলাম পুত্র মানে সন্তান মুখে আগুন দেয়, এই যে পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ওই যে তোমার অভাগীর, এখানে এই যে ডট ডট মানে কি বলতো, এখানে কিছু অংশ মিচিং মানে কিছু অংশ বাদ দেয়া হয়েছে। এই যে যখন তার ওই যে আগুন দেওয়া হয় তখন তো অভাগী দূরে দাঁড়াইয়া ছিল, ও বারবার মনে মনে বলতে লাগছিল কি, ভাগ্যিমানী মা মানে তোমার অনেক ভাগ্য মা, তুমি স্বর্গে যাচ্ছ। এগুলো হলো আঞ্চলিক ভাষা, বুঝছো? এটা হলো স্বর্গে যাচ্ছ। অভাগী যেহেতু তোমার গ্রামীণ, নিচু, তোমার তারপরে গরিব পরিবারের মেয়ে, গরিব পরিবারের বউ, ওর মুখের ভাষাও আঞ্চলিক। আমাকেও আশীর্বাদ করো, আমিও যেন এমনই কাঙালির হাতের আগুনটুকু পাই। ঊর্ধ্বদৃষ্টে চাহিয়া কাঙালির মায়ের 2 চোখ অশ্রুর ধারা বহিতেছিল। এমন সময় কি বছর 14-15 ছেলে, এই দেখো বয়সটা দেখো, এখানে কিন্তু কাঙালির বয়সটা এই যে বলে দিল তোমাদের, বছর 14-15, 14-15 ছেলে। কার বয়স এখানে? বয়স কার বয়স বলতে তোমার কাঙালির বয়স। ওই যে কাঙালির মা না অভাগী, এখানে কাঙালির বয়সকে বোঝানো হয়েছে। এমন সময় একটি বছর 14-15 ছেলে তাহার আঁচলে টান দিয়া কহিল, হেতাই তুই দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি নে? ওই যে কাঙালি এসে মানে ওর মা তো দেখতেছে যে ওই যে ওর শরীরে আগুন দেওয়ার পরে, কাঠে আগুন দেওয়ার পরে
ওই ধোয়া হচ্ছে আর কাঙালি ভাবতেছে যে কাঙালির মা অভাগী ভাবতেছে যে ওই যে স্বর্গে যাচ্ছে, আর ও মনে মনে ভাবতেছে যে কাঙালিও যদি ওইরকম ভাবে পোড়াইতো তাহলে ও স্বর্গে যাইতে পারতো, অভাগীও স্বর্গে যেতে পারতো। উনি এরকম করে ভাবতেছিল। ওই ভাবনার মুহূর্তে 14-15 বছরের কাঙালি আইসা আঁচল দিয়ে টান দিয়া বলতেছে, মা ভাত রাঁধবি নে? দেখো ও তো আঞ্চলিক ভাষায় কথা বলতেছে। আমরা জেনারেলি মায়ের সঙ্গে আপনি বা তুমি করে বলি। তো ও বলতেছে তুই করে, আঞ্চলিক। দাঁড়িয়ে আছিস মা, ভাত রাঁধবি না? মাকে জিজ্ঞেস করতেছে ভাত রান্না করবে না? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া গেল। চমকিয়া ফিরছে কেন? সে তো অন্য মনস্ক ছিল, অন্য কিছু ভাবতেছিল। এই কারণে চমকিয়া ফিরিয়া চাহিয়া বলল যে রাঁধবো ক্ষণ রে, মানে মানে আঞ্চলিক ভাষা, যে পরে রান্না করব, মানে বলতেছে রাঁধবো ক্ষণ রে মানে পরে রান্না করবো না, আঞ্চলিকতা আর কি। হঠাৎ উপরে আঙ্গুলে নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুনময় রথে চড়ে স্বর্গে যাচ্ছে। এটা কিন্তু তোমার কল্পনা। এটা কিন্তু তোমার ওই অভাগীর কল্পনা। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কইল, কই? ওই যে কল্পনা করে, কল্পনায় সে একা দেখতেছে যে বামুন নয় রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ধোঁয়ায় কি কখনো এটা দেখা যাওয়ার কথা বলো? কখনোই কিন্তু এটা সম্ভব না। কিন্তু অভাগী এটা কল্পনা করতেছে, ছেলেকে দেখাচ্ছে, কিন্তু ছেলে তো দেখতে পারতেছে না। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ও বলল, কই মা, তুমি কি বলতেছো? অভাগী মানে কাঙালিতে বলতেছে কই, সে তো কিছু দেখতেছে না। ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস? মানে আসলে তোর মাথা কি নষ্ট হয়ে গেছে, এটা বলতেছে মাকে। যে তুই কি মা পাগল হয়ে গেছিস? ও তো ধোয়া। রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি? মানে দুপুর হয়ে গেছে এখনো রান্না করে নাই, সে ধোয়া দেখতেছে আর উল্টা পাল্টা বলতেছে। এই জন্য ও বলল যে ও রাগ হয়ে গেছে ওর, যে দুপুর বাজে আমার খিদা পায় না বুঝি। সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরিস, তুই কেন কেঁদে মরিস মা? মানে ও বলতেছে ওর মার কান্না দেখা, ও বলতেছে মারা গেছেন তো বামুনদের গিন্নি, আমাদের তো আপনজন না, তুমি কেন কান্না করতেছো মা? বুঝছো? তারপর কি হলো? এখন দেখো অভাগীর কিছু কাহিনী, পিছনের কিছু ব্যাক ফরওয়ার্ডে গিয়ে কিছু কাহিনী বলতেছে। ব্যগ্রস্বর মানে খুব মানে ব্যগ্রস্বর বলতে তোমার বলা যায় মানে খুব ব্যস্ত হয়ে, খুব দ্রুততার সহিত, খুব আগ্রহ নিয়ে। বুঝছো? সন্তানের নামকরণকালে পিতামাতার মুরতায়, মুরতায় মানে পিতামাতার বোকামি, মুরো মানে বোকা, মুরো মানে হচ্ছে বোকা। পিতামাতার মূঢ়তায় বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময় শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন। মানে এখানে বিধাতা পুরুষ মানে স্রষ্টা, আকাশে থেকেও আকাশে থেকে শুধু হাস্য করেই ক্ষান্ত হন না। ওই যে যেমন তোমার সুভাষিনী, সুভাষিনী নাম সুভাষিনী কিন্তু কথা বলতে পারে না, এখানে ওরকম ব্যাপারটা। বিধাতা পুরুষ অন্তরিক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, মানে শুধু হেসেই থেমে যায় না, তীব্র প্রতিবাদও করেন। তাই তাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন আমরণ ভ্যাংচাইয়া চলিতে থাকে। কাঙালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙাল জীবনটা বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল। তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী। মানে কাঙালির মার নাম কেন অভাগী রাখা হয়েছিল, এখানে কিন্তু ইতিহাসটা বলা হয়েছে। যে কাঙালির মা যখন জন্মগ্রহণ করছিল তখন মানে ওই তখন কাঙালির মার মা মারা গেছিল। মা মারা যাওয়ার কারণে অভাগীর বাবা কি করছে, নিজের মেয়ের নাম রাখ করে দিছে অভাগী। যে জন্মের সময় তোর মা মারা গেছে, তাইলে তোর নাম অভাগী দিলাম। বুঝছো? এর জন্য এই যে দেখবা যে জন্মের সময় অনেক ছেলে তোমার কালো হয়, বাপ মা শখ করে নাম রাখে কালু, এরকম থাকে না, যে ওই ওই বৈশিষ্ট্য অনুযায়ী নাম দিচ্ছে আর কি। তারপর দেখো মা নাই, মানে ওই যে অভাগীর কাহিনী কিন্তু চলতেছে। মা নাই, বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত। যার মা থাকে না, বাবা থাকে না, তার আসলে দিন রাত কিছু থাকে না, কারণ কে মনে করাই দিবে যে দিন হইছে না রাত হইছে, কে খাবারের জন্য ডাকবে। এর জন্য তবু যে কি করিয়া বাপ মা না থাকলেও ক্ষুদ্র অভাগী কোনোভাবে আর কি, কোনোভাবে জীবন বাঁচাইয়া রাখছে। তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙালির মা হইতে বাঁচিয়া রইল, সে এক বিস্ময়ের বস্তু। মানে যাই হোক, এনিহাউ তোমার অভাগী বড় হইছে, অভাগীর বিয়ে হইছে। কিন্তু যার সাথে অভাগীর বিয়ে হইছে, ওর অভাগীর কপালটা এতই খারাপ যে ওর হাজবেন্ড ওকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে, মানে অভাগী ছাইরা আরেকজনের বিয়ে করে। কিন্তু অভাগীকে ছাড়ার আগে অভাগীর একটা বেবি হয়, মানে একটা বাচ্চা হয়, যার নাম হচ্ছে তোমার এখানে
ওই যে কাঙাল কি জানো দেখো কি বলছে যে যাহার সহিত বিবাহ হইলো তাহার নাম রসিকবাঘ। অভাগীর বিয়ে হইছে তোমার, অভাগীর যার সঙ্গে বিয়ে হইছে তার নাম হলো রসিকবাঘ। রসিকবাঘ কি করছে, অভাগীর একটা বেবি হওয়ার পরে অন্য একটা মেয়েকে বিয়ে করছে। এই যে রসিকবাঘ বাঘের অন্য বাঘিনী ছিল, মানে তার আরেকটা বউ ছিল। ইহাকে লইয়া সে গ্রাম অন্তরে উঠিয়া গেল, মানে অন্য গ্রামে চলে গেল। অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালিকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল। দেখবা যে বাবা সন্তানকে ফেলে চলে যেতে পারে, কিন্তু মা কখনো সেটা পারে না। কি করছে, বাবা চলে গেছে সন্তানকে ছেড়ে, কিন্তু মা কি করছে, তার অভাগ্য মানে তার খারাপ ভাগ্য আর শিশু ছেলে কাঙালিকে নিয়ে গ্রামেই পড়ে থাকলো। বুঝছো, বাহিরে এই যে কিছু অংশ এখানে চলে গেছে, মানে স্কিপ করা হয়েছে, তারপরে কাহিনীতে আসছে। বাহির একটা দিনের কাহিনী বর্ণনা করতেছে এখানে, যে বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চলাচল ব্যাপ্ত করিল। চলাচল মানে পৃথিবী, মানে বেলা শেষ হয়েছে, সূর্য অস্ত চলে গেছে, সন্ধ্যা হইলে কি হয়, ম্লান ছায়া পড়ে, প্রকৃতি আস্তে আস্তে নীরব হতে থাকে। ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যাপ্ত করলো, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ জ্বলিল না। কি হয়, যারা গ্রামে তারা জানবা, শহরের লোকজন বুঝবা না, শহরে তো আলোয় আলোকিত হয়ে ওঠে। আর গ্রামে কি হয়, যে ঘরে আলো জ্বলে না সেই ঘরেই অন্ধকার থাকে। ঘরের মধ্যে দীপ জ্বললো না, গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেউ উঠিল না। গৃহস্থের শেষ কর্তব্য বলতে তোমার গ্রাম এলাকায় ধরা হয় যে সন্ধ্যাবেলায় সবাই ঘরে প্রদীপ জ্বালায়। সে টাকা পয়সা যতই কম হোক, মাটির প্রদীপ জ্বালাক বা তোমার কেরোসিন তেলের প্রদীপ জ্বালাক বা তোমার লাইট বা সোলার জ্বালাক বা তোমার বিদ্যুতের বাতি জ্বালাক, অবশ্যই জ্বালায়। কিন্তু কেউ উঠিল না, কারণ কি, কারণ হলো নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার, এই জোর মা অসুস্থ, অভাগে অসুস্থ, রুগ্ন মাতার। আচ্ছা দেখো কোথায় ছিলাম, ওই যে ওর মা যে রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল। ওই যে বলছিলাম যে সন্ধ্যাবেলায় তোমার গ্রামে অবশ্যই তোমার বাতি জ্বালানো হয়, এটা হলো গিয়ে বলা হয় মোটামুটি শেষ কাজ, কারণ সন্ধ্যার পরেই মোটামুটি সবাই খাবার দাবার খেয়ে ঘুমায় পড়ে, তাই এটাকে শেষ কাজ বলে। সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথে সেই রাঙা পা দুটি, সেই তার স্বর্গে যাওয়া, কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন, ওই যে মানে অবাগিন মা সেগুলো মনে করতেছে। ওই তোমার ব্রাহ্মণের ওয়াইফকে যখন পোড়ানো হয়, তখন সে স্বর্গে যা মানে সে যা যা আর কি দেখছিল, সেই রাঙা পা, সেই স্বর্গে যাওয়া, কিভাবে সবাই কেঁদে বিদায় দিল, কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল, ওই যে মৃতদেহ কিভাবে তোমার গলায় কাঁধে করে নিয়ে গিয়েছিল, তারপর সন্তান কিভাবে আগুন দেয়, সে আগুন তো আগুন নয় কাঙালি, সেই তো হরি, তার আকাশ জোড়া ধুয়ো তো ধুয়ো নয় বাবা, সেই তো স্বর্গের রথ, মানে স্বর্গের রথ, কাঙালি চরণ বাবা আমার। কি মা, একটা জিনিস কিন্তু তোমাদের এখানে বুঝতে হবে, এই যে শরৎচন্দ্র গল্পটা লিখছে আসলে আপন মনে। এই যে যে লাইনগুলো বলতেছে, এইটা হলো গিয়ে তোমার অভাগী বলতেছে কাঙালিকে। দেখবা রোগ অসুস্থ মানুষ তোমাদের দেখার অভিজ্ঞতা হয়েছে কিনা জানি না, মানুষ মৃত্যুর আগে যখন দুর্বল হয়ে যায় তখন সে আপন মনে কথা বলে, দেখবে যে তার কথা বলার ভেতরেই একটা পরিবর্তন চলে আসে। সে সেগুলো কল্পনা করতেছে আর সন্তানকে বলতেছে, আপন মনে বলতেছে, বুঝছো। এই যে দেখো, যে তার আকাশ জোড়া ধুয়ো তো ধুয়ো নয় বাবা, সেই তো স্বর্গের রথ। অসুস্থ মানুষ মানে টেনে টেনে মনের কথাগুলো তার সন্তানের কাছে বলতেছে, বুঝছো। যে আবার ডাকতেছে বাবা আমার, মানে কাঙালি চরণ বাবা আমার, সন্তানকে ডাকতেছে। তো সন্তান বলতেছে কি মা, তোর হাতের আগুন যদি নাই পাই বাবা, বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো। এই দেখো, ওই যে বলেছিলাম তোমার ব্রাহ্মণের ওয়াইফকে যখন পোড়ানো হয়েছিল, সে দেখতেছিল আর ভাবতেছিল যে অভাগীয় মানে কাঙালিও অভাগীকে ওরকম করে উম, আগুন দিবে, তারপর সেও স্বর্গে যাবে। এবং সেই কথা দেখবা মানুষ যা ভাবে অসুস্থ অবস্থায়, অবচেতন মনে সেটাই বলে। বিভিন্ন মুভিতে দেখো না, নায়িকা এই জ্ঞান ফেরার পরেই নায়কের নাম করতে থাকে অবচেতন ভাবে, এরকম একটা ভাব আর কি, যে তোর হাতের আগুন যদি পাই বাবা, বামুনমার মতো আমিও স্বর্গে যেতে পারবো। কাঙালি অস্ফুট স্বরে শুধু বলল, যা বলতে নেই, মানে কাঙালি বলতেছে ধুর, ওরকম করে মা মারা যাওয়ার কথা বইলো না। মা সে কথা বোধ করে শুনতেই পাইল না। ওই যে মৃত মানুষ, সে তো মানে মৃত মানুষ না, সরি, সে তো অসুস্থ মানুষ, সে নিজের মনে বলেই যাচ্ছে।
ওই যে ও বলল যে যা বলতে নেই, ওরকম মারা যাওয়ার কথা বলতে হয় না, কিন্তু ওর মা বোধহয় সে কথা শুনতেই পাইলো না। তপ্ত নিঃশ্বাস, তপ্ত মানে তোমার গরম নিঃশ্বাস। রোগাক্রান্ত মানুষ বা জ্বর জ্বর দেখবা জ্বরগ্রস্ত মানুষের নিঃশ্বাসটাও কিন্তু গরম হয়। তপ্ত নিঃশ্বাস ফেলিয়া বলিতে লাগিল, তপ্ত মানে গরম নিঃশ্বাস। ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করিতে পারবে না। ওই যে বলেছিলাম যা ভাবে অবচেতন মনে সেইগুলোই বলতে থাকে। ওরা ছোট জাত, ওরা হলো গিয়ে দুলে জাত। দুলে মানে হলো গিয়ে যারা পালকি বহন করে। মানে দুলে একটা সম্প্রদায় আছে, তাদের কাজই হলো হিন্দুদের মানে তোমার বিয়ের পরে দেখা যেত বউকে পালকিতে করে নেওয়ার একটা রিচুয়াল ছিল। তো ওই দুলেদের কাজই হলো পালকি বহন করা, যাদের ছোট জাত বলে ধরা হয়। তো ওরা সেই দুলে জাতের ছোট জাতের বলে ওদের সবাই ঘেন্না করতো। তো তোমার অভাগী মনে মনে ভাবতেছে যে ওকে বলতেছে যে ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না, দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, মানে এইসব অত্যাচার আসলে ওদের উপরে হয়, ও সেগুলোই মনে করতেছে। দুঃখী বলে ওদের সবাই ঠেকিয়ে রাখে, ওদের মরার কাছে যাইতে দেয় না, ওদের ওদের বাড়িতে ঢুকতে দেয় না, বাড়ি দিয়ে হাঁটলে গোবর দেয়, যে বাড়ি দিয়ে হাঁটলে ধরে যে অপবিত্র হয়ে গেছে, ওইখানে গোবর দিয়ে আবার তোমার উঁচু জাতের লোকজন পবিত্র করে নেয়। এসব উল্টাপাল্টা তোমার কুসংস্কার ছিল আগের দিনে। সেটাই শরৎচন্দ্র তুলে ধরছে ছোট গল্পের ভিতরে, যে দুঃখী বলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, ইস ছেলের হাতের আগুন, রথকে যে আসতেই হবে। এক মনে বলতেছে যে অভাগী, অভাগী এক মনে বলতেছে যে কাঙালি তুই যদি আমাকে আগুন দেস তাইলে অবশ্যই মানে আমি স্বর্গে যেতে পারবো। রথকে আসতেই হবে। রথ হচ্ছে তোমার স্বর্গে যাওয়ার রথ। গ্রামে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। দেখো, নারী দেখিতে জানা মানে ওই যে আমরা যেটা দেখে তোমার তোমার শরীরের বিভিন্ন নার্ভ দেখে আমরা নির্ণয় করি, সেটা বলছে যে ঈশ্বর নাপিত নারী দেখিতে জানিত। পরদিন সকালে সে হাত দেখিয়া, দেখো নাপিত কেন আনছে, ডাক্তার আনার পয়সা কিন্তু, টাকা পয়সা কিন্তু অভাগীর বা কাঙালির ছিল না, এই কারণে নাপিত আনছে। পরদিন সকালে সে হাত দেখিয়া তাহারই সম্মুখে মুখ গম্ভীর করিল, দীর্ঘশ্বাস ফেলিয়া এবং শেষে মাথা নাড়িয়া উঠিয়া গেল। কাঙালির মা ইহার অর্থ বুঝিল, কিন্তু তাহার ভয়ই হইল না। মানে নাপিত যখন রোগীর অসুস্থ হাত দেখে বুঝছে যে মাথা নাড়লো যে বাঁচার সম্ভাবনা কম, তা কাঙালির মা মানে অভাগী বুঝলো মারা যাবে, সেটা বুঝতে পারলো, কিন্তু তার ভয় হইল না। সকলে চলিয়া গেলে সে ছেলেকে কহিল, এইবার একবার তাকে ডেকে আনতে পারিস বাবা। কাকে মা? এই যে তাকে বলতেছে, তোমরা জানো কিনা আগের দিনে মানুষ বলতো যে হাজবেন্ডের নাম বলতে হয় না, এই জন্য হাজবেন্ডের নাম না বলে সে তাকে বলতেছে, হাজবেন্ডের নাম না বলে কি বলতেছে, তাকে করে বলতেছে। তাকে ডেকে আনতে পারিস বাবা? আরে না রে ভাই, ওরে হিরো বলে, যে বউ ফেলায় আর একটা বিয়া করে ফেলে তারে কি হিরো বলা যায়? বেয়াদব। তাকে ডেকে আনতে পারিস বাবা। কাকে মা? অবাকি তো ছোট মানুষ, প্রথমে প্রথমে বুঝতে পারে নাই। হ্যাঁ জিরো, রাইট, বাবুল বলেছে জিরো। হ্যাঁ জিরো। এই যে বলতেছে কাকে মা, এখন ও বুঝাইতেছে এই যে ও গায়ে যে উঠে গেছে, ছোট ছেলে, এর জন্য প্রথমে বুঝতে পারে নাই। কাঙালি দ্বিতীয়বার বুঝিয়া বলিল বাবাকে। অভাগী চুপ করিয়া রহিল। কাঙালি বলিল সে আসবে কেন মা? মানে যে জন্মের পর থেকে বাচ্চা বউয়ের খোঁজ নেয় নাই, সে কেন আসবে? অভাগী নিজেরই যথেষ্ট সন্দেহ ছিল, অভাগীর সন্দেহ ছিল আসলে কি আসবে, তবু মারা যাওয়ার সময় শেষ ইচ্ছা। তথাপি আস্তে আস্তে কহিল, গিয়ে বলবি মা শুধু একটু তোমার পায়ের ধুলো চায়। মানে বলতেছে তোর, ভালো আছেন, বলতেছে যে তোমার গিয়ে শুধু বলবি যে মা শুধু তোমার পায়ের ধুলো চায়। পরদিন রসিক দুলে সময় মতো যখন আসিয়া উপস্থিত হইল, তখন অভাগীর আর বড় জ্ঞান নাই। মানে ও গেছে ওর পিতাকে ডাকতে, পরের দিন যখন ওই যে রসিক দুলে আসছে, যখন আইছে তখন অভাগীর অবস্থা আরো খারাপ। এ বড়, হ্যাঁ চুপ করে থাকা সম্মতির লক্ষণ, নাসিম বলেছে। গেস্ট আসছে। তখন অভাগীর আর বড় জ্ঞান নাই, মুখের পরে মরণের ছায়া পড়িয়াছে, মানে প্রায় মর অবস্থা। চোখের দৃষ্টি এই সংসারের কাজ সারিয়া কোথায় কোন অজানা দেখে চলিয়া গেছে, মানে মৃত্যুর একদম পূর্বে অবস্থা। রসিক হতবুদ্ধির মতো দাঁড়াইয়া রহিল পৃথিবীতে, মানে রসিক একদম বোকা হইয়া গেছে। হতবুদ্ধি মানে বোকার মতো দাঁড়াইয়া রইলো, মানে যারে সে কোনোদিন খাইতে পড়তে দেয় নাই, যার যত্ন নেয় নাই, তার পায়ের ধুলাও যে কেউ চাইতে পারে, এটা আসলে তার ভাবনার বাইরে ছিল। অভাগী এত শ্রদ্ধা করে এটা আসলে সে ভাবতে পারে নাই। পৃথিবীতে তাহারও পায়ের ধুলোর প্রয়োজন আছে, ইহাও কেহ নাকি চাহিতে পারে, তাহা তার কল্পনার অতীত। মানে যার উপরে এত অত্যাচার করছে, সে যদি চাই সে যে তার পায়ের ধুলো চাইবে, এটা তার আসলে ভাবনাতে ছিল না। সেদিন দিনের বেলাটি কাটিল, ওই যেদিন আসছে ওই দিনের দিনের বেলাও কাটিল, প্রথম রাত্রিটাও কাটিল। কিন্তু প্রভাতের জন্য কাঙালির মা আর অপেক্ষা করিতে পারিল না, কিন্তু সকালের আগেই সে মারা গেল। বুঝছো অপেক্ষা করতে পারলো না মানে কি? সকালের আগেই সে
মারা গেল। দেখছো অবস্থা? কি জানি এত ছোট জাতের জন্য স্বর্গের রথের ব্যবস্থা আছে কিনা, কিংবা অন্ধকারে পায়ে হাঁটিয়েই তাহাদের রওনা হইতে হয়। কিন্তু এটা বোঝা গেল রাত্রি শেষ না হইতেই এ দুনিয়া সে ত্যাগ করিয়া গিয়াছে, মানে রাত্র শেষ হওয়ার আগেই, সকালের আগেই অভাগী মারা গিয়েছে। কুটির প্রাঙ্গণে একটি বেল গাছ। কুটির প্রাঙ্গণ মানে ওদের তো আর শহরের মতো দালান কোঠা নাই, বড় বড় ঘর নাই। অভাগী আর কাঙালি থাকতো ছোট একটা ঘরে। ছোট ঘরকে কুটির বলা হয়। প্রাঙ্গণ মানে উঠান। এলাকাতে তোমার যেমন শহরে গায়ের উপরে গা মিশাইয়া বিল্ডিং তোলা হয়, কিন্তু গ্রামে দেখা যায় ছোট হোক বড় হোক, ঘরের সামনে এরকম ঘরের সামনে তোমার ফাঁকা জায়গা থাকে যাকে প্রাঙ্গণ বলা হয়। তো কুটির প্রাঙ্গণে একটা বেল গাছ ছিল। অভাগীদের এই ঘরের সামনে একটা বেল গাছ ছিল। একটি কুড়াল চাহিয়া আনিয়া রসিক তাহাতে ঘা দিয়াছে কি দেয় নাই, মানে আঘাত করছে, ঘা দিছে কেন কুড়াল দিয়ে, গাছটা কাটবে। জমিদারের দারোয়ান কোথা হইতে আসিয়া, দেখো ওদের উঠানের সামনে লাগানো বেল গাছ ও কাটবে, তো জমিদারের তো কিছু করার থাকার কথা না। কিন্তু জমিদাররা কত বড় হারামজাদা, দেখো কত বড় খারাপ। মানে ওই যে বলছিলাম না, দখল করে নেয় জায়গা জমি সম্পদ, সেই রকম জমিদারের রূপ এখানে আমরা দেখতেছি। জমিদারের দারোয়ান কোথা হইতে ছুটিয়া আসিয়া তাহার গালে সশব্দে, মানে খুব জোরে সোরে একটা চর কষিয়া দিল। কুড়াল কাড়িয়া লইয়া কহিল, শালা এ কি তোর বাপের গাছ? বাপের গাছ আছে যে কাটতে লেগেছিস? মানে বলতেছে এটা কি তোর বাবার গাছ যে তুই কাটোস? রসিক গালে হাত বুলাইয়া হাত বুলিতে লাগিল। কাঙালি কাঁদো কাঁদো হইয়া বলিল, বা এ যে আমার মায়ের হাতের পোতা গাছ, দারোয়ানজি বাবাকে খামাখা তুমি মারলে কেন? মানে কাঙালি তো ছোট মানুষ, ও বলতেছে এটা তোমার বাবার হাতে, মানে মা নিজে লাগাইছে, তুমি আর বাবাকে মারো কেন? হিন্দুস্তানি দারোয়ান, দারোয়ান হিন্দুস্তানি বলতে তোমার ইন্ডিয়াকে তখন হিন্দুস্তান বলা হইতো। সেই হিন্দুস্তান দারোয়ান তাকে একটা অশ্রাব্য গালি দিয়া মারিতে গেল। মানে এমন গালি দিল যা আসলে মুখ দিয়ে উচ্চারণ করা যায় না। কিন্তু সে নাকি তাহার জননীর মৃতদেহ স্পর্শ করিয়া বসিয়াছিল, তাই অশৌচের ভয়ে তার গায়ে হাত দিল না। দেখো দারোয়ানের মতো মানুষ, সেও বলতেছে যে গায়ে হাত দেব না, গায়ে হাত দিলে সে অপবিত্র হইয়া যাবে। হাঁকাহাঁকিতে একটি ভিড় জমিয়া উঠিল। কেহই অস্বীকার করিল না যে বিনা অনুমতিতে রসিকের গাছ কাটিতে যাওয়াটা ভালো হয় নাই। তাহারাই আবার দারোয়ানজির হাতে পায়ে পড়িতে লাগিল। তিনি অনুগ্রহ করিয়া যেন একটা হুকুম দেন, কারণ অসুখের সময় যে কেহ দেখিতে আসিয়াছে কাঙালির মা তাহারই হাতে ধরিয়া তাহার শেষ অভিলাষ, অভিলাষ মানে হচ্ছে তার শেষ ইচ্ছে, তার শেষ ইচ্ছে ব্যক্ত করিয়া গেছে। দারোয়ান যে ভুলিবার পাত্র নহে, সে হাত মুখ নাড়িয়া দাঁড়াইল। এ সকল চালাকি তাহার কাছে খাটিবে না। মানে ওই যে তোমার যেই অভাগী, ওই যে মানুষ, গ্রামের মানুষ আসলে গ্রামের মানুষজনকে খুব মানে আপন করে নেয়, খুব বিপদে আপদে পাশে থাকে। উঁচু জাতের লোকজন না, নিজের জাতের লোকজন আর কি। তো যেই অভাগীরে দেখতে গেছে তার কাছেই বলছে যে আমি মারা যাওয়ার পরে আমার যেন আগুন দেয়। তো যেই দেখতে গেছে অভাগী তার কাছেই বলছে। এইটা সবাই দেখছে, তাই সবাই দারোয়ানজিরে বলল। মানে এখন দারোয়ানজির অনুরোধ করলো যে এই গাছটা কাটার হুকুম দেন। অভাগীর খুব ইচ্ছা ছিল যে ওরে যেন এই গাছ কাইটা আগুন দেয়া হয়। কিন্তু জমিদার তো হারামজাদা, ও তো দিবে না মত। তারপর ও কি করলো, ওই অভাগীর ছেলে কাঙালি কি করছে, জমিদারের কাছে দৌড়ে গেছে। দেখো কাহিনী কি হয়। এইখানে একটু জমিদারি হিস্ট্রি বলে গেছে। হ্যাঁ, যে জমিদার মানে জমিদারি কিছু কাহিনী এখানে বলে গেছে। দেখো, জমিদার স্থানীয় লোক নহেন, মানে জমিদার গ্রামে থাকেন না, জমিদার থাকে অন্য জায়গায়। জমিদারের হইয়া অন্য কেউ ওই এলাকার জমিদারি দেখাশোনা করে। কি জমিদার কি গ্রামে থাকবে? জমিদার তো থাকবে শহরে, তার পোলাপান শহরে মানুষ করবে, শহরে ভালো স্কুলে পড়াবে, ভালো বাসা বাড়িতে থাকবে। তার হইয়া গ্রামে একজন ওই কাজ দেখাশোনা করে। গ্রামে তার একটা কাচারি আছে। কাচারি মানে যেখানে জমিদারের আর কি বিচার আচারের কাজ হয়। জমিদার নিজের কাজ বাজ পরিচালনা করে, তাকে কাচারি বলে। মানে যেখানে আইসা মাঝে মাঝে জমিদার থাকে গ্রামে আইসা আর কি। তার একটা কাচারি আছে, গোমস্তা অধর রায় তাহার কর্তা। মানে ওই জমিদারের হইয়া অধর রায় এই জমিদারি দেখাশোনা করে। বুঝছো, জমিদারের কর্মচারী অধর রায়। মানে জমিদার যদি না থাকে তাহলে হেড কে, এই অধর রায় হলো বাবু। বুঝছো, জমিদারের পরেই অধর রায়। জমিদার না থাকলে ওই যে যারে বলে তোমার ক্যাপ্টেন আর কি, ক্যাপ্টেন। টিচার না থাকলে যে আর কি তোমার ক্লাসে দায়িত্ব নেয়। তো গোমস্তা অধর রায় তাহার কর্তা। লোকগুলো যখন হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় করিতে লাগলো, মানে ওই হিন্দুস্থানিটা বলতে কারে বুঝাইছে, ওই হিন্দুস্থানি দারোয়ানটারে। হিন্দুস্থানিটার কাছে ব্যর্থ অনুনয় করিতে লাগিল, কাঙালি ঊর্ধ্বশ্বাসে দৌড়িয়া একেবারে কাছারি বাড়িতে আসিয়া উপস্থিত হইল। তখন কাঙালি কি করলো, যে ভাবলো যে দারোয়ানরে বলে তো কাজ হইতেছে না, তো আমি জমিদারের কাছে যাই। সদ্য মাতৃহীন বালক শোকে উত্তেজনায় উদ্ভ্রান্ত হইয়া, মানে
যার একটু আগে মা হারাইছে, সদ্য মাতৃ মানে যার কিছু আগে মা হারাইছে, উদ্ভ্রান্ত একদম পাগলের মতো হয়ে গেছে। একেবারে উপরে উঠে আসিয়াছিল অধর রায়, যেই মাত্র সন্ধাননিক, সন্ধাননিক মানে হচ্ছে সন্ধ্যার সময় কিছু নিয়ম কানুন পালন করে আর কি। অধর রায় যেইমাত্র সন্ধাননিক ও যৎসামান্য জল যোগান্তে, যৎসামান্য জল যোগান্তে মানে সন্ধ্যায় কিছু, মানে সন্ধ্যার প্রার্থনা করে সে কিছু খাবার খাইছে, অল্প কিছু খাবার খাইতে বাইরে একটু বসছে। ওই মুহূর্তে বিস্মিত ক্রুদ্ধ হইয়া কহিলেন, কে রে? জমিদার জমিদার বলে ডাকতেছে। ওই মুহূর্তে ওর রাগ হয়েছে, কে রে মানে একটু আরাম করে বসবে, একটু বিশ্রাম নেবে, ওই সময় এসে কইতেছে, একদম চিল্লাচিল্লি করতেছে। ওনার আরামে ব্যাঘাত হইছে। এখন কাঙালি কি বললো, আমি কাঙালি, দারোয়ানজি আমার বাবাকে মেরেছে। দেখো, শুই নাই, কথা না শুই নাই, হারামজাদা অধর রায় কি বলতেছে, বেশ করেছে, হারামজাদা খাজনা দেয়নি বুঝি। কাঙালি কহিল, না বাবু মশাই, বাবা গাছ কাটিতেছিল, আমার মা মরেছে বলিতে বলিতে সে কান্নার চাপিতে পারিল না। স্বাভাবিক, মা মরার কথা কতটা কষ্টের। এই কান্নাকাটিতে অধর অত্যন্ত বিরক্ত হইলেন। ওই মায়া হবে তার বিপরীতে অত্যন্ত বিরক্ত হইল। ছোড়াটা মরা ছুঁইয়া আসিয়াছে, কি জানি এখানকার কিছু ছুঁইয়া ফেলিল নাকি। দেখো, ওর কষ্ট না দেইখা সে দেখতেছে এই জায়গার কিছু আবার, মানে কাঙালি ছুঁইয়া ফেললো নাকি। কত বড় খারাপ, কত বড় নির্দয় নির্মম দেখো। ধমক দিয়া বলিলেন, মা মরেছে তো যা নিচে গিয়ে দাঁড়া। ওরে কি আছিস রে, এখানে একটু গোবর জল ছিটিয়ে দে। অভাগী মানে ওর নাম কি, কাঙালি, ওর কষ্ট তো বুঝতেছেই না, বরং উল্টো বলতেছে গোবর জল ছড়াইয়া দে। কেন গোবর জল ছড়াইয়া, ওই যে তোমার অপবিত্র জায়গা পবিত্র বানাবে। কি জাতের ছেলে তুই? এইরকম একটা সময়, সেই সময়ও সে জাত নিয়ে প্রশ্ন করতেছে, যার মা মারা গেছে তার দুঃখ না বুঝা দেখো জাত নিয়ে প্রশ্ন করতেছে। হ্যাঁ রে রাজন, ও আসলেই হারামজাদা। কাঙালি সব হয়ে প্রাণ ভরে নামাইয়া দাঁড়িয়ে কইলো, আমরা দুলে। অধর বললেন, দুলে? দুলের মরার কাঠ কি হবে শুনি? মানে তাদের ধারণা যে নিচু জাতের লোকজনের মরার কাটে কোনো অধিকার নাই। কাঙালি বলিল, মা যে আমাকে আগুন দিতে বলে গেছে, তুমি জিজ্ঞেস করো না বাবা মশাই, মা যে সবাইকে বলে গেছে, সকলে শুনেছে যে। মায়ের কথা বলিতে গিয়া তাহার অনুক্ষণের সমস্ত অনুরোধ উপরোধ মুহূর্তে স্মরণ করিয়া কণ্ঠে যেন তাহার কান্নায় ফাটিয়া পড়িতে চাহিল, মানে একদম কান্না চলে আসতেছে বারবার করে। অধর কহিলেন, মাকে পুরাবি তো গাছের দাম 5টা টাকা আনবে পারবি? দেখো, ওরই গাছ, সেই গাছ কাটার জন্য নাকি টাকা লাগবে, কত বড় খারাপ। মুখমধ্যে মুখোপাধ্যায় মহাশয়ের বড় ছেলে ব্যস্তভাবে এই পথে কোথায় যাইতেছিল, তিনি কান খাড়া করিয়া একটু শুনিয়া কহিলেন, দেখছেন ভট্টাচার্য মশাই, সব বেটারাই এখন বামুন কায়েত হতে চায়। বামুন কায়েত বলতে তোমার ব্রাহ্মণ, বামুন কায়েত মানে ব্রাহ্মণ, কায়স্থ মানে উঁচু জাতে হতে চায়। মানে অবজ্ঞা করে বলতেছে যে আহ, দুলে তারাও আবার ব্রাহ্মণ কায়স্থের মতো বড়লোক হইতে চায়, মানে কাঠ দিয়া পোড়াইতে চায়। বলিয়া কাজের ছোকে বলিয়া কাজের যোগে আর কোথায় চলিয়া গেলেন। কাঙালি আর প্রার্থনা কহিল না। মানে কাঙালি বুঝলো, ও তো বাচ্চা হইলেও বুঝছে, এত অপেক্ষা করছে যে কাঙালি আর প্রার্থনা করলো না। সে বুঝছে আসলে বইলা কোনো লাভ নাই। এই ঘন্টা দুয়েকের অভিজ্ঞতার সংসারে সেজন্য একেবারে বুড়া হইয়া গিয়াছিল। মানে এত নিষ্ঠুর আচরণ দেখে ওর মন একদম পাথর হইয়া গেছে, কত বড় খারাপ পৃথিবী। ওইটুকু 14 বছরের ছেলেই বুঝে গেছে যে মানুষ কত নির্দয়, মানুষ কত নির্মম, কত খারাপ। নিঃশব্দে ধীরে ধীরে তাহার মরা মায়ের কাছে গিয়ে উপস্থিত হইল। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীরে শোয়ানো হইল। দেখো, অভাগী কত করে চাইছিল ওকে একটু কাঠ দিয়ে পোড়ানো হোক, ওদের নিজেদের গাছও কিন্তু ছিল। তাও অত্যাচারী জমিদার নিচু জাত বইলা ওরে ঘেন্না করলো, ওদের গাছ ওরে দিল না, উল্টো গাছের জন্য টাকা চাইলো, কিন্তু ওই টাকার সামর্থ্য তো অভাগীদের আসলে ছিল না। নদীর চরে গর্ত খুঁড়িয়া অভাগীকে শোয়ানো হইল। রাখালের মা কাঙালির হাতে একটা খড়ের আঁটি জ্বালিয়া দিয়া তাহারই হাত ধরিয়া মায়ের মুখে স্পর্শ করাইয়া ফেলিয়া দিল। ওই যে রিচুয়াল, একটা নিয়ম যে তোমার আহ করতে হবে, মুখে আগুন দিতে হবে। সে কি করছে, খড়ের আঁটি জ্বালিয়া মায়ের মুখে স্পর্শ করিয়া ফেলিয়া দিল। তাহার পরে সকলে মিলিয়া মাটি চাপা দিয়া কাঙালি মায়ের শেষ চিহ্ন বিলুপ্ত করিয়া দিল। সবাই সকল কাজে ব্যস্ত, শুধু সেই পোড়া খড়ের আঁটি হইতে যে স্বল্প ধোঁয়াটুকু ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠেছিল, তাহারই প্রতি পলকহীন চক্ষু পাতিয়া কাঙিলা ঊর্ধ্ব দিকে স্তব্ধ হইয়া চাহিয়া রহিল। ওই যে যে পলকহীন, ওই যে যে অল্প অল্প, মানে আগুন পোড়াইলে তো ধোঁয়া অবশ্যই হয়, ওই যে যে অল্প অল্প ধোঁয়া উঠতেছিল যে সে জ্বালানো খড়ে, তার দিকেই কাঙালি মানে তাকাই রইলো, একদম নীরব হয়ে তাকাই রইলো। আর ওই যে কাঙালি সে মনে করতেছিল যে ওর মার খুবই, তখন তো আসলে কাঙালির ভিতরে একটু অভিজ্ঞতায় সে রূঢ় হয়ে গেছে, মানে ভিতরে অনুভূতি বোধ বাড়ছে। মানুষ দেখবা যে ওই যে
বাঁশ খাইতে খাইতে মানুষ মানে ধরো মানুষ বিপদে পড়তে পড়তে মানুষ শেখে। ও আসলে এই সময় ও সেই মায়ের কথা মনে পড়ছে। মায়ের এত আশা ছিল স্বর্গে যাবে, কিন্তু মা যেতে পারলো না। বুঝছো? সে আগুনের দিক তাকায় তাকায় সে মাকে স্মরণ করতেছে। তারপরে দেখো আহ ওই যে বুঝছো, আমার একটা মিমির কথা মনে পড়তেছে। ফেসবুকে একটা মিমি ছড়াইছিল না, যে বুদ্ধি কি হরলিক্স আর দুধ খেয়ে হয়, বুদ্ধি তো হয় বাঁশ খেতে খেতে। বুঝছো? অনেক আগে দেখছিলাম, আমার খুব ভালো লাগছিল যে বুদ্ধি আর হরলিক্স আর বাঁশ এই খাইয়া হয় না, মিল্ক খেয়ে হয় না, বাঁশ খেতে খেতে হয়। মানুষ এত খারাপ রে। মিম না রে ভাই, মিমি না কি বলে আমি জানি না, আমি একটু টিউবলাইট আছি। দেখো, মুখুজ্জে হচ্ছে মুখোপাধ্যায়ের সংক্ষিপ্ত। সংগতিপন্ন বলেছিলাম বড়লোক। সংগীতিপন্ন মানে কি? বড়লোক। এই প্রত্যেকটা ওয়ার্ডের কিন্তু মিনিং তোমাদের বইয়ে সুন্দর করে দেয়া আছে, আমি হুদাই লিখবো না। কোর মানে হচ্ছে কোল। ভুক্তাবশেষ মানে খাওয়ার পরে, ভুক্তাবশেষ খাওয়ার পরে যা বাকি থাকে তাকে বলা হয় ভুক্তাবশেষ। নিস্তব্ধ মানে নীরব। নিস্তব্ধ মানে নীরব। এই তাড়াতাড়ি ভাইয়া, কাইন্ডলি একটু, ভাইয়া আছেন? হ্যাঁ দিছেন পর। এই পোলার আনসার করো, 30 সেকেন্ড টাইম। মানুষ মনের ভাব প্রকাশ করার, দেখো ভাষা কি, ছোটবেলা থেকে পড়ে আসছি ভাষা কি। মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে তাকে ভাষা বলে। এটা বাচ্চা কাল থেকে পড়ে আসছি। বাংলা ভাষা কাকে বলে? বাঙালি জনগোষ্ঠী যে ভাষায় কথা বলে। বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা ৩৫০০-এর বেশি। এই জনগোষ্ঠীর দিক থেকে বাংলার অবস্থান কত, পরীক্ষার আগের দিন পর্যন্ত চেক করবা, কারণ এটা চেঞ্জ হয়, এটা সমীক্ষা হয় প্লাস চেঞ্জ হয়। বাংলা ভাষা ব্যবহারকারী মানুষের সংখ্যা প্রায় ৩০ কোটি। এইগুলো তথ্য, এই তথ্যগুলো একটু দেখে নিও, এখানে বোঝানোর কিছু নাই। বুঝাইতে পারছি? শারমিন সুলতানা, থ্যাংক ইউ আপু। বলতে যত ইচ্ছা ক্লাস নাও, অনেকদিন ক্লাস করি না। আচ্ছা, তারপরে দেখো বাংলা লিপি। লিপি মানে হচ্ছে, মানে যে বর্ণের বিবর্তন থেকে ধীরে ধীরে আমাদের বাংলা আসছে, বাংলা, তাকে বাংলা লিপি বলা হয়। বিবর্তনের ভেতর দিয়ে কিন্তু আমরা ক, খ, স্বরেয় স্বরে এগুলো পাইছি, তাকে লিপি বলা হচ্ছে। বাংলা ভাষার নিজস্ব লিপি আছে। বাংলা লিপি কুটিল লিপির বিবর্তিত রূপ, মানে কুটিল লিপি থেকে বিবর্তনের মাধ্যমে আমাদের বাংলা লিপিটা আসছে। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা হচ্ছে 25টি। বাংলা লিপিতে মূল বর্ণের সংখ্যা 25টা। এর ভিতরে এর ভিতরে স্বরবর্ণ হচ্ছে তোমার 11টা, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 50টা। ইজি জিনিস রে ভাই, একবার একটু জাস্ট চোখ বুলাও। আমরা বাংলা ভাষার যে বিভিন্ন গতি প্রকৃতি, বাংলার রূপ, এসব নিয়ে যে অংশে আলোচনা করা হয় তাকে বলা হয় বাংলা ব্যাকরণ। এই বাংলা ব্যাকরণের আবার 4টি মৌলিক অংশ আছে, মানে বাংলা ব্যাকরণের মূল অংশ মূলত 4টি। এগুলো কি কি? এগুলো হলো ধ্বনি, শব্দ, বাক্য আর অর্থ। এই যে এই 4টি এই যে 4টি মূল বিষয়, এই 4টি মূল বিষয় নিয়ে 4টি তত্ত্বে ভাগ করা হয়েছে। সেগুলো হচ্ছে ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্ব, বাক্য তত্ত্ব বা পদক্রম, আর অর্থতত্ত্ব। এই 4টা ভাগে ভাগ করা হয়েছে। বাংলা ভাষার আলোচ্য বিষয়কে এই 4টি মূল ভাগে ভাগ করা হয়েছে। এরপরে যত গ্রামার যত রকম আলোচনা আমরা পাই, সেই আলোচনাগুলো এই 4টি অংশ থেকে আসছে। এই কেউ ব্যস্ত হবে না, মাত্র 1 মিনিট ওভার হয়েছে, আরো 9 মিনিট আমার হাতে আছে। তত্ত্ব কি? তত্ত্ব হচ্ছে যেখানে বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক আলোচনা করা হয়। আলোচনা এক একটা ক্ষেত্র। তো বাংলা ভাষার যত ব্যাকরণ আছে, সমাস, সন্ধি, তোমার সব মূলত এই 4টা তত্ত্ব থেকে আসছে। এই আলোচনাগুলো আমরা নেক্সট ক্লাসে এক একটা করে পাবো। ধ্বনি তত্ত্বে কি কি আলোচিত হয়, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বে কি কি আলোচিত হয়, বাক্য তত্ত্ব, দেখো সব গ্রামার কিন্তু আমরা যত ব্যাকরণ পড়ি সব চার্ট কিন্তু এখানে আছে, যেগুলো আমরা ডিটেইলসে পরে পড়বো। ধ্বনি তত্ত্বে এই ব্যাপারগুলো আলোচিত হয়, শব্দ তত্ত্ব বা রূপ তত্ত্বে এইগুলো আলোচিত হয়, বাক্য তত্ত্ব বা পদক্রমে এই ব্যাপারগুলো আলোচিত হয়, আর অর্থতত্ত্ব বা বাগর্থ বিজ্ঞানে এই ব্যাপারগুলো আলোচিত হয়। তোমরা কিন্তু অবলিক নামগুলো অবশ্যই মুখস্থ করবা, যে শব্দ তত্ত্বের অপর নাম কি, রূপ তত্ত্ব। বাক্য তত্ত্বের অপর নাম কি, বাক্য তত্ত্বের অপর নাম হচ্ছে তোমার পদক্রম। অবশ্যই জানতে হবে। এইখানে সাদুরীতির বৈশিষ্ট্য পোল আসলো কেমনে? আসো আমরা আগে এটা দেখি, পরে পোল আনসার করি। একটু লক্ষ্য করো, বেশিরভাগ ভাষার অন্তত, অন্তত মানে হচ্ছে কমপক্ষে 2টা রীতি থাকে। শুধু বাংলা ভাষারই না, পৃথিবীতে যত ভাষার আছে তার 2টা রীতি থাকে। রীতি বলতে বলতে পারো স্টাইল। 2টি স্টাইল থাকে। একটা হচ্ছে তোমার কথা বলার রীতি, আর একটা হচ্ছে লেখার রীতি, মানে কথ্য ভাষা রীতি অথবা লেখ্য ভাষা রীতি।
অনেকে আবার বলতে থাকে ভাষার ২ টি রীতি কি, কি? সাধু আর চলিত। সাধু আর চলিত কিন্তু টোটালি রং। সাধু চলিত বললে কিন্তু ভুল বলা হবে। ভাষার রীতি ২ টা, একটা কথ্য ভাষার রীতি আর একটা লেখ্য ভাষার রীতি। মানে কথা বলার আর লেখার। কথ্য ভাষার রীতি ভাষার মূল রূপ। মানে ভাষার মূল রূপ কোনটা? কথ্য ভাষার রীতি। এর উপরে নির্ভর করে লেখ্যরীতি তৈরি হয়েছে। মানে কি? লেখার উপরে নির্ভর করে কিন্তু মানুষ কথা বলে না। কথা বলার উপরে নির্ভর করে লেখার রীতি চালু করা হয়েছে। এই কারণে কথ্য ভাষার রীতিই হলো ভাষার মূল রূপ। বাংলা কথ্য রীতিকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। একজন জিজ্ঞেস করেছে তাহলে সাধু চলিত আচ্ছা কি? টনি, ওই যে একটু ভুল আছে, ওই যে ব্যঞ্জন বর্ণ ৩৯টা হবে, টোটাল বর্ণমালা আর কি। হ্যাঁ, এখানে যে ব্যঞ্জন ওহো! বর্ণ জি, ৩৯টা একটু জি, জি লিখে দাও। ভাইয়া। আসলে ভাইয়া ব্যস্ত হয়ে অনেক প্রশ্ন করতেছে। এই ব্যঞ্জনবর্ণ ৩৯ টা। আমরা তো জানি ব্যঞ্জনবর্ণ ৩৯ টা আর ১১ টা মিলে এই যে ৫০ টা। এই তোমরা এই কোয়েশ্চেন গুলো কেন করো বলো তো? এগুলো তো আমরা বুঝি। দেখো, একজন বলেছিল সাধুচলিত কি? সাধুচলিত হচ্ছে তোমার লেখার রীতি। সেটা আমরা এই তো নেক্সটে পাবো। দেখো পরের স্লাইডেই পাবো। বাংলা কথ্য রীতিকে আবার ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি, একটা আদর্শ কথ্য রীতি। মানে কথা বলার রীতি ২ টা। আমরা এই যে গ্রামীণ ভাষায় কথা বলি, আবার যখন টিচারদের সঙ্গে কথা বলি তখন আমরা একটা আদর্শ ভাষায় কথা বলি, যেটাকে বলা হচ্ছে আদর্শ কথ্য রীতি। এরপর বাংলা লেখ্য রীতিও আছে। এই যে বাংলা লেখ্য রীতি যে জিজ্ঞেস করেছিল সাধুচলিত মাহির, এই লেখ্য রীতি হচ্ছে সাধু আর চলিত। এই সাধুচলিতের বৈশিষ্ট্য দেয়া আছে। ছোটবেলা থেকে আমরা দেখে আসছি সাধুচলিত মানে সাধু ভাষা নির্দিষ্ট সুনিয়ন্ত্রিত ভাবে চলে। এটি গুরু গম্ভীর আর এতে তৎসম বা সংস্কৃত শব্দ বেশি থাকে। সাধু ভাষা নাটক কিংবা বক্তৃতা করা যায় না। মানে সাধু ভাষা দিয়ে তুমি যদি বক্তব্য দাও কেউ শুনবে না, সবাই বিরক্ত হয়ে যাবে। এই কারণে সাধু ভাষায় নাটক বা বক্তব্য দেয়া যায় না। আর চলিত রীতির বৈশিষ্ট্য কি? আমরা যে ভাষায় কথা বলি এই রীতি পরিবর্তন হয়। তদ এতে তদ্ভব বা দেশি শব্দ বেশি থাকে। এতে বক্তৃতা বা নাটকের সংলাপের উপযোগী। জাস্ট অপোজিট। এখন কাব্যরীতি। এই কাব্যরীতিটা হলো নতুন চালু হয়েছে ব্যাকরণে। কাব্যরীতি বলতে তোমরা সাহিত্যের ভাষা বলতে পারো। একটা হলো পদ্য বা কবিতার ভাষা আর একটি গদ্য বা গল্পের ভাষা। বর্তমানে আর কি যেটা আমরা ওই যে পদ্য গদ্য ভাগ করে পড়ি সেটা। তারপরে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য এই তো শেষ হয়ে যাবে। মূল পার্থক্য দেখানো হয়েছে। সাধু আর চলিত ভাষার মূল পার্থক্য মূলত সর্বনাম ও ক্রিয়াপদে। দেখো, বিশেষ্য পদের তোমার নাম, তোমার এই যে আমার নাম যেমন তন্নি, সাধুতেও আমার নাম তন্নি, তোমার চলিততেও আমার নাম তন্নি। বিশেষ্য পদে কিন্তু কোনো ব্যবধান হয় না। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হয় সর্বনামে ও ক্রিয়াপদে। দেখো, ক্রিয়াপদে সাধুতে হয় দেখিলাম, চলিত হয় দেখলাম। আবার এই সর্বনাম কি হয়? সর্বনামে আমরা সাধুতে বলি তাহারা আর চলিততে বলি তারা। সাধুতে বলি তাহাকে, চলিততে বলি তাকে। তার মানে ক্রিয়াপদ আর সর্বনাম পদে সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হয়। অল্প অল্প এই যে এখানে আবার কি বলছে এনবি দিয়ে বিশেষ দ্রষ্টব্যতে কি বলা হয়েছে যে অন্যান্য পদেও অল্প কিছু পার্থক্য লক্ষ্য করা যায়, তবে সর্বনাম ও ক্রিয়ায় প্রায় শতভাগ পার্থক্য পরিলক্ষিত হয়। অন্য কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু সবচেয়ে বেশি হয় সর্বনাম ও ক্রিয়াপদে। এখন ৩টা গুরুত্বপূর্ণ তথ্য জানো যেটা আমরা আগে কখনো জানি নাই। প্রত্যেক শিশুর মাতৃভাষা হলো তার আঞ্চলিক ভাষা। প্রত্যেকটা শিশুর মাতৃভাষা অবশ্যই মানে বাংলা, কিন্তু একদম প্রাথমিক স্তরে যদি আমরা বিবেচনা করি সেটা হচ্ছে আঞ্চলিক ভাষা। আদর্শ কথ্য তার কাছে দ্বিতীয় ভাষা। দ্বিতীয় ভাষা কোনটা? যেটা তাদের স্কুলে যেতে যেতে যেটা শেখানো হয়। আদর্শ কথ্য, যে এভাবে টিচারের সঙ্গে কথা বলবা, এভাবে বড়দের সঙ্গে কথা বলবা। এই আদর্শ কথ্য হচ্ছে তার দ্বিতীয় ভাষা। শিশুর কাছে প্রমিত রীতি শেখার প্রধান উপায় পাঠ্যপুস্তক। মানে রাজশাহীর মানুষের পাঠ্যপুস্তক দেখে প্রমিত রীতি শেখে, সিলেটিরাও পাঠ্যপুস্তক দেখে প্রমিত রীতি শিখে, আবার তোমার কক্সবাজারের লোকজনও পাঠ্যপুস্তক দেখে প্রমিত রীতি শিখে। এ কারণে এটা প্রধান মাধ্যম। এখন তোমাদের একটা পোল আছে, ঝটপট আনসার দাও, তারপর আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। 10 সেকেন্ড, 10 সেকেন্ড, যে যে দিতে পারো দাও, না দিলে নাই। দেখেন যারা ওকে, সাধুরীতির বৈশিষ্ট্য কোনটি? অনেক করে বলা হয়েছে। বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলে, বর্তমান লেখ্য ভাষার আদর্শ রীতিকে কি বলে বলতো? প্রমিত রীতি। বর্তমানে যেটাই আমরা লেখি, আমরা নাইয়া যা, খাইয়া যা, দেখা যা, শুনা যা, যাই বলি, লেখার সময় বলি যে দেখে যা, লিখে যা। তার মানে এটা হচ্ছে প্রমিত ভাষা। বর্তমানে লেখ্য ভাষার আদর্শ রীতিকে বলা হয় প্রমিত
প্রীতি।